এটা মনে হয় হ্যাঁ ঠিক আছে। দেখ আমাদের আমাদের ফার্স্ট চ্যাপ্টার রয়েছে কি, ফার্স্ট চ্যাপ্টার একদম রয়েছে যে আমাদের বিভিন্ন ধরনের সয়েলের যে ক্লাসিফিকেশন, সয়েলের যে আমাদের বিভিন্ন ধরনের কনসেপ্ট, পেড প্যাডন, এপিপ্যাডন, পলিপ্যাডন, সয়েল ক্যাটেনা, ঠিক আছে, এইগুলো আমাকে কি কি ব্যাপার একটু জানতে হবে। তোরা অলরেডি ক্লাস 12 একটু অন্তত পড়ে এসেছিস, এই পেড প্যাডনটা পড়ে এসেছিস, ঠিক আছে, এপিপ্যাডনটা পড়ে এসেছিস, কিন্তু এখানে আমাদেরকে ভালো করে জিনিসগুলো জানতে হবে যে ব্যাপারটা কি অ্যাকচুয়ালি। আচ্ছা এক সেকেন্ড দাঁড়া, আমি একটা নতুন পেজ নিয়ে নিই। ঠিক আছে, সয়েল জিওগ্রাফি না শুনতে পেলে বা না দেখতে পেলে বলবি, হ্যাঁ মোবাইলটা দরকার হলে ঘুরিয়ে নিবি, যদি না ছোট দেখায় না স্ক্রিনটা তাহলে মোবাইলটা ঘুরিয়ে নিবি, মানে মানে শুয়ে দিবি আর কি মোবাইলটা, তাহলে পুরোটা দেখতে হবে আর কি। যাই হোক, তাহলে আমাদের প্রথমে হচ্ছে পেড। পেড ব্যাপারটা কি, দেখ সয়েল জিওগ্রাফি পড়ার ক্ষেত্রে আমরা আগেই যে জিনিসগুলো পড়ে এসেছি সেটা হচ্ছে যে সয়েল বা মাটি কি, ঠিক আছে, মাটি কিভাবে তৈরি হয়, রেগোলিথ, এই জিনিসগুলো পড়ে এসেছি আমি, তাও একটু ব্রিফলি বলে দিচ্ছি জিনিসগুলো। দেখ সয়েল মানে হচ্ছে আমাদের যে ভূপৃষ্ঠ, মানে আমাদের বলতে পারি যে আমাদের তিনটে স্ফিয়ার রয়েছে বা তিনটে মন্ডল রয়েছে, কি কি, একটা হচ্ছে আমাদের অ্যাটমসফিয়ার, লিথোস্ফিয়ার, আর একটা কি, আর একটা হচ্ছে বল, অ্যাটমসফিয়ার, লিথোস্ফিয়ার, আর একটা বল কেউ, অ্যাটমসফিয়ার, লিথোস্ফিয়ার, আর একটা একটা আর কি, আর একটা হচ্ছে আমাদের যেটাকে আমরা বলে থাকি বায়োস্ফিয়ার, সেটা বলতে পারিস, ঠিক আছে, বা এটাকে অনেক সময় ধরা হয় না, অনেক সময় কি ধরা হয়, যেটা আমাদের জলমণ্ডল, ঠিক আছে, বা ওয়াটার স্ফিয়ার যেটা আর কি, সেটাকেও ধরা হয়, বুঝতে পারলি। তাহলে সেক্ষেত্রে আমাদের তিনটে যে মেন স্ফিয়ার রয়েছে, ঠিক আছে, জলমণ্ডল, ভূমণ্ডল আর একটা বায়ুমণ্ডল, এই তিনটে আর কি বাংলাতে যদি বলি আমরা। তার মধ্যে আমাদের মেনলি এই সয়েল যেটা রয়েছে এটা হচ্ছে আমাদের অ্যাটমসফিয়ার এবং লিথোস্ফিয়ার, অর্থাৎ শিলামণ্ডল এবং বায়ুমণ্ডল তার মাঝে অবস্থান করছে। সয়েল মানে কি, সয়েল মানে হচ্ছে আমাদের টপ মোস্ট লেয়ার অফ দ্য আর্থ, অর্থাৎ আমাদের একদম উপরের যে যেখানে আমরা হাঁটাচলা করছি সেই স্তরটাকে আমরা সয়েল বলছি। তাহলে সয়েল বা মাটি যেটা রয়েছে সেটা শিলামণ্ডল বা আমাদের ভূমির মধ্যেও রয়েছে, আবার সেটা উন্মুক্ত অবস্থায় রয়েছে, খালি অবস্থায় রয়েছে, মানে সেটা বায়ুমণ্ডলের একটা অংশ। তাহলে সয়েল হচ্ছে আমাদের অ্যাটমসফিয়ার এবং আমাদের যে লিথোস্ফিয়ার, এই দুটোর মধ্যে একটা কানেকশন তৈরি করছে, ঠিক আছে। তাহলে আমাদের তিনটে যে স্ফিয়ার রয়েছে, অ্যাটমসফিয়ার, লিথোস্ফিয়ার আর একটা হচ্ছে হাইড্রোস্ফিয়ার, ঠিক আছে, বা জলমণ্ডল যেটাকে বলি, এই তিনটের মধ্যে আমাদের দুটোর ক্ষেত্রে কানেকশন তৈরি করেছে সয়েল, একটা হচ্ছে অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডল, আর একটা হচ্ছে শিলামণ্ডল বা যেটা আমরা নর্মালি বলে থাকি যে লিথোস্ফিয়ার। বোঝা গেল, সয়েল মানে হচ্ছে আমাদের যে ঝুরঝুরে পদার্থটা রয়েছে ভূপৃষ্ঠের উপরে, যেখানে বা যাকে ভিত্তি করে উদ্ভিদ প্রাণী এগুলো সব বসবাস করছে, তাকে আমরা সয়েল বলছি। এবার সয়েল কিভাবে তৈরি হয়, মেনলি রেগোলিথ থেকে। কোনো একটা শিলা, কোনো একটা বৃহৎ শিলা রয়েছে, সেই শিলাটা আমাদের কি হচ্ছে, সেই শিলাটা বিভিন্ন বহু বছর ধরে আমাদের ক্ষয় হচ্ছে বিভিন্ন প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে, আবহ বিকারের মাধ্যমে, ঠিক আছে, এবং সেই ক্ষয়জাত পদার্থগুলো কি হচ্ছে, ক্ষয়জাত যে পদার্থগুলো সেগুলো আমাদের ক্ষয় হয়ে হয়ে পার্শ্ববর্তী কোনো জায়গায় কি হচ্ছে, সঞ্চয় হচ্ছে, সঞ্চয় হয়ে আমাদের কি হচ্ছে, লেয়ারের পর লেয়ার তৈরি হয়ে হয়ে একটা মৃত্তিকা বা মাটি তৈরি হচ্ছে, এবং তার সঙ্গে আরো বিভিন্ন ধরনের ফ্যাক্টরস রয়েছে, ক্লাইমেট রয়েছে মানে জলবায়ু রয়েছে, বিভিন্ন ধরনের জীবজগৎ রয়েছে, আরো বিভিন্ন ধরনের নিয়ন্ত্রক রয়েছে যারা নিয়ন্ত্রণ করছে জিনিসগুলোকে, ঠিক আছে। তাহলে এইভাবে আমাদের সয়েল তৈরি হচ্ছে। তো আমাদের এইগুলো জিনিসগুলো আমরা অলরেডি পড়ে এসেছি, এগুলো নিয়ে আমরা বিস্তারিত যাব না। আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের কি, আমাদের ফার্স্টে রয়েছে কি পেড, ফার্স্টে রয়েছে কি পেড। পেড ব্যাপারটা কি, পেড অ্যাকচুয়ালি এই কথাগুলো হচ্ছে আমাদের সবই যখন আমরা সয়েলের ক্লাসিফিকেশন করব তখন আরো জিনিসগুলো ভালো বুঝতে পারবো, বা কেন এগুলো ইউজ করা হয়েছে সেটা বুঝতে পারবি, কিন্তু এখানে আমাদের জানতে হবে ব্যাপারটা কি অ্যাকচুয়ালি। দেখ পেড মানে হচ্ছে, যদি একদম সোজা ভাষায় বলি তাহলে হচ্ছে যে আমাদের যে ধরনের গুটিগুলো নিয়ে আমাদের কি হচ্ছে, মাটিটা তৈরি হচ্ছে। তুই বলতে পারিস যে গুটি ব্যাপারটা কি, তাহলে গুটি ব্যাপারটা হচ্ছে যে এরকম, যে তুই যখন কোনো একটা মাটিকে তুই ভালো করে যখন একদম গুঁড়ো করবি, মানে একদম একটা মাটিকে তুই যখন মানে ভাঙতে 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 একদম সূক্ষ্ম উপাদানে তুই নিয়ে যাবি কোনোটা মাটিকে, ঠিক আছে, সেই মাটিটার দেখবি একটা নির্দিষ্ট কি রয়েছে, একটা নির্দিষ্ট স্ট্রাকচার রয়েছে, কি রয়েছে, একটা নির্দিষ্ট স্ট্রাকচার রয়েছে, সেটা হতে পারে এরকম, এরকম হতে পারে, যেরকম কিছুই হতে পারে, ঠিক আছে, সেটা আমাদের যেরকম খুশি হতে পারে, ঠিক আছে, একটা নির্দিষ্ট একটা স্ট্রাকচার থাকবে। একদম ভাঙতে 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 একদম যখন ক্ষুদ্রাতি ক্ষুদ্র তুই জায়গায় নিয়ে যাবি, তখন দেখতে পাবি যে মাটির একটা স্ট্রাকচার রয়েছে, ঠিক আছে, স্ট্রাকচার মানে কি, তার একটা নির্দিষ্ট গঠন রয়েছে, দেখতে একটা একটা জ্যামিতিক আকারের মতো, ঠিক আছে, একটা জ্যামিতিক আকারের মতো সেটা দেখতে হবে। এটাকে আমরা অ্যাকচুয়ালি কি বলে থাকি, আমরা এটাকে অ্যাকচুয়ালি পেট বলে থাকি। এই পেটটা মানুষের তৈরি নয়, ঠিক আছে, এই পেটটা মানুষের তৈরি নয়, এই পেটটা হচ্ছে প্রাকৃতিক উপায়ে তৈরি।
মানে প্রাকৃতিক উপায়ে যখন একটা মাটি তৈরি হচ্ছে, সে মাটি যে গুটিগুলো নিয়ে তৈরি হচ্ছে, পাশাপাশি হয়তো অনেকগুলো ছোট 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 মাটির, মানে মাটি বলবো না, এগুলো মাটির গুটি বলা হয় এগুলোকে, ঠিক আছে? মাটির কি বলা হয়? মাটির গুটি বা সমষ্টি বলতে পারি আমরা। ছোট ছোট উপাদান নিয়ে আমার এগুলো এক জায়গায় জড়ো হয়ে আমাদের একটা মাটি তৈরি হচ্ছে। তাহলে এই যে সূক্ষ্ম সূক্ষ্ম যে উপাদানগুলো, যেগুলো প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে যুক্ত হয়ে আমার মাটিটা তৈরি করছে, এই প্রত্যেকটা সূক্ষ্ম সূক্ষ্ম এই যে সমষ্টি বা গুটিগুলোকে আমরা কি বলবো? আমরা পেট বলবো। বোঝা গেল? পেটটা আমি এরকম করে ছবিতে তোকে দেখাতে পারবো না, কারণ পেটটা হচ্ছে সূক্ষ্ম উপাদান। পেটটা হচ্ছে সূক্ষ্ম উপাদান, যেগুলো যুক্ত হয়ে আমার কি হচ্ছে? আমার মাটিটা তৈরি হচ্ছে। পেট কিন্তু মনে রাখবি মানুষের তৈরি নয়। কোন একটা মানুষ মাটিটাকে বিভিন্ন আকৃতি করে দিল, তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু পেট হবে না। সেটা কিন্তু পেট হবে না। পেটটা হচ্ছে সম্পূর্ণ আমাদের প্রাকৃতিক উপায়ে তৈরি হবে। পেটটা হচ্ছে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে আমাদের কি হবে? তৈরি হবে। তাহলে আমাদের যে মাটির যে প্রাথমিক কণাগুলো রয়েছে, সেগুলো প্রাকৃতিক প্রক্রিয়ায় যখন একত্রিত হবে এবং গুটি তৈরি করবে, তখন তাকে আমরা কি বলবো? পেট বলবো। বোঝা গেল? মানে প্রাথমিক যে কণাগুলো, একদম সূক্ষ্ম সূক্ষ্ম যে কণা, সেই কণাগুলো যখন যুক্ত হয়ে আমার কি করছে? মাটি তৈরি করছে, তখন তাকে আমরা কি বলবো? তখন তাকে আমরা পেট বলবো। তাহলে তোকে যদি বলা হয় যে পেট কি, তাহলে পেট হচ্ছে আমাদের প্রাকৃতিক উপায়ে তৈরি হচ্ছে ছোট 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 পদার্থ নিয়ে। মাটিটা যখন তৈরি হচ্ছে, সে ছোট ছোট পদার্থ নিয়ে তৈরি হচ্ছে, এবং এই পেটটা হচ্ছে মাটি গঠনের সব থেকে একদম স্মলেস্ট এলিমেন্ট বা সব থেকে ক্ষুদ্রতম যদি আমরা কোনো একক বলে থাকি, তাহলে সেক্ষেত্রে এটা হবে পেট। তখন যদি বলে যে মৃত্তিকা সব থেকে ক্ষুদ্রতম একক কি, তাহলে সেক্ষেত্রে আমার কি হবে? আমার কিন্তু পেট হবে। যেমন আমাদের আমাদের যদি আমরা আমরা বায়োলজি বা আমরা ইয়েতে পড়েছি, কি বলে তোর জীবনবিজ্ঞানে, যে আমাদের মানুষের যে দেহ তৈরি হয়েছে সেটা কি মেনলি তার এককটা কি? একটা হচ্ছে কোষ, তাই তো? সেল, আমরা বলি না সেল, কোষ। কোষ দিয়ে তো মানুষের দেহটা তৈরি হয়েছে, প্রচুর লক্ষ লক্ষ কোষ দিয়ে আমাদের কি হয়েছে? মানুষের শরীরটা তৈরি হয়েছে একটা ছোট 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 কোষ দিয়ে। তো এই যে সেল, এই সেলটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এই সয়েলের ক্ষেত্রে পেট। বোঝা গেল? মানে যেটুকু যে ক্ষুদ্র ক্ষুদ্র উপাদানগুলো দিয়ে আমার কি তৈরি হচ্ছে? মাটিটা তৈরি হচ্ছে। সেই ক্ষুদ্র ক্ষুদ্র উপাদানের যে স্ট্রাকচারটা বা যে গঠনটা, যেটা দেখতে কিরকম, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি পেট। বোঝা গেল? মানুষের ক্ষেত্রে যেমন সেল ছোট 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 ইয়ে দিয়ে আমাদের সেল তৈরি হচ্ছে, সেরকম ব্যাপারটাকে বোঝাচ্ছে এখানে। এ হচ্ছে ব্যাপার। ঠিক আছে? তাহলে আমাদের এক্ষেত্রে পেট হচ্ছে আমাদের মাটির সব থেকে ক্ষুদ্রতম, মাটি গঠনের সব থেকে ক্ষুদ্রতম উপাদান। বোঝা গেল? এই পেটগুলোর কি থাকে? একটা নির্দিষ্ট বিন্যাস থাকে। একটা নির্দিষ্ট কি থাকবে? বিন্যাস থাকে। বিন্যাস বলতে কি? এই যে বিভিন্ন ধরনের স্ট্রাকচার থাকবে। সেটা যেরকম হতে পারে, ত্রিভুজের মতনও হতে পারে, সেটা চতুর্ভুজ হতে পারে, সেটা আমাদের এরকম হতে পারে, ষড়ভুজ হতে পারে, যেকোনো হতে পারে। তার কিন্তু একটা নির্দিষ্ট স্ট্রাকচার থাকবে। ঠিক আছে? সেটা যেমনই হোক, কিন্তু একটা স্ট্রাকচার থাকবে সেটা। এমন নয় যে কোনো স্ট্রাকচার থাকবে না। একটা স্ট্রাকচার থাকবে। সেটা গোল হলেও যা হোক একটা স্ট্রাকচার থাকবে। বোঝা গেল? নির্দিষ্ট একটা বিন্যাস থাকবে তার। এবং এটার ব্যাস কত হয়? ওই ২ থেকে ৩ মিটারের কাছাকাছি হয়ে থাকে বা তার থেকেও ছোট হয়ে থাকে। ২ থেকে ৩ মিটারের কাছাকাছি হয় ব্যাসটা, ব্যাসার্ধ নয় ব্যাস। তার মানে এই ব্যাসটা আমি যদি এটা যদি আমি বৃত্ত ধরি, তাহলে এই ব্যাসটা ২ থেকে ৩ মিটারের কাছাকাছি হয়। তার থেকেও ছোট হতে পারে। তো এটা হচ্ছে নরমালি পেট। পেট আর সেরকম কিছু নয়। পেট হচ্ছে মৃত্তিকা গঠনের একদম ক্ষুদ্রতম উপাদান, যেটা দিয়ে বা যেগুলো যুক্ত হয়ে আমার কি তৈরি হচ্ছে? আমার মৃত্তিকা বা সয়েলটা তৈরি হচ্ছে। যেমন আমাদের মানুষের ক্ষেত্রে কোষ দিয়ে আমাদের দেহ তৈরি হচ্ছে, সেটাই হচ্ছে এখানে আমাদের এই পেট, বা যেটা আমরা গুটি বলছি একদম। বোঝা গেল? আচ্ছা, নেক্সট আমাদের যেটা রয়েছে পেটের পরে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে প্যাডন। ঠিক আছে? পেটের পরে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে প্যাডন। এই প্যাডন থেকে আমাদের জিনিসগুলো বুঝতে হবে। পেটটা সিম্পল জিনিস কিচ্ছু নেই। যেটা দিয়ে মৃত্তিকা তৈরি হচ্ছে, যেসব সূক্ষ্ম সূক্ষ্ম পদার্থ দিয়ে, যার নির্দিষ্ট আকৃতি রয়েছে, আকার রয়েছে, এবং যেটা প্রাকৃতিক উপায়ে যুক্ত হয়ে মাটিটা তৈরি করছে, এটাকে আমরা পেট বলছি। প্যাডন জিনিসটা কি? আচ্ছা, পেট ব্যাপারটা হচ্ছে, পেট যে শব্দটা, সেটা অ্যাকচুয়ালি প্যাডন থেকে এসছে। এই পেট যে শব্দটা, এই শব্দটা আমাদের এই প্যাডন থেকে এসছে। প্যাডনটা হচ্ছে একটা কি শব্দ? গ্রিক শব্দ। প্যাডনটা হচ্ছে একটা গ্রিক শব্দ। এখান থেকে অ্যাকচুয়ালি পেড শব্দটা এসছে। প্যাডন থেকেই পেড শব্দটা এসছে, যার অর্থ কি? যার অর্থ হচ্ছে জমি বা ফিল্ড। জমি বা ফিল্ড। ঠিক আছে? যার অর্থ হচ্ছে জমি বা ফিল্ড। এই প্যাডন থেকে কি হয়েছে? প্যাডন থেকে আমাদের পেড, এই যে শব্দটা, এই শব্দটা কিন্তু এসছে। বোঝা গেল? এবারে নেক্সট হচ্ছে প্যাডন। প্যাডন ব্যাপারটা কি? না, প্যাডন ব্যাপারটা আমাকে বুঝতে হলে আমি তোকে একটা ছবি দেখাই। এক সেকেন্ড দাঁড়া। এক সেকেন্ড, একটা ছবি দেখাই তোদেরকে। ছবিটা দেখলে আমি জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে তোদের। হ্যাঁ, এই দেখ, আশা করি দেখতে পাচ্ছিস। দেখ, ভালো করে লক্ষ্য করবি। এটা হচ্ছে আমাদের একটা জায়গা। ঠিক আছে? আচ্ছা দাঁড়া, এটা আমি
একটা ইয়েতে খুলি তাহলে বুঝতে পারবে আরো ভালো। এক সেকেন্ড দাঁড়া। মাইক্রোসফট এজ। দেখ আমাদের এটা হচ্ছে একটা ল্যান্ডস্কেপ। কোনটা? এই জায়গাটা। এই জায়গাটা হচ্ছে দেখ একটা ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপ মানে কি? একটা ধর কোনো জায়গা, আমার বাড়িও হতে পারে বা যে কোনো একটা ভূমি ধর। একটা ভূমিকে ভূমির একটা অংশ কেটে নেওয়া হয়েছে দেখ। ঠিক আছে? এটা ভূমির একটা অংশ। এখানে একটা জায়গা, রাস্তা রয়েছে, ঠিক আছে? বা একটা যে কোনো জায়গা সেটাকে এখান থেকে দেখাচ্ছে ল্যান্ডস্কেপ। এবারে আমাদের অ্যাকচুয়ালি প্যাডন বলতে কোন জিনিসটাকে বোঝায় দেখ ভালো করে লক্ষ্য কর। এই যে একটা আমরা যদি বলি ত্রিমাত্রিক, ভালো করে লক্ষ্য কর এই যে অবস্থাটা, ঠিক আছে? এইটাকে আমরা অ্যাকচুয়ালি প্যাডন বলছি। সেটা বড় করে দেওয়া রয়েছে। এইটা হচ্ছে প্যাডন। দেখ বড় করে দেওয়া রয়েছে। মানে আমরা একদম নিচ থেকে উপর পর্যন্ত সেই আমরা সয়েল প্রোফাইল পড়েছি না? সয়েল প্রোফাইল বা মৃত্তিকার পরিলেখ। তাহলে মৃত্তিকার যে পরিলেখর পুরো যে অংশটা, ঠিক আছে? ওই পুরোটাকেই আমরা অ্যাকচুয়ালি কি বলছি? অ্যাকচুয়ালি আমরা প্যাডন বলছি। এখন ধরে রাখ কিন্তু ওই জিনিসটা প্যাডন অ্যাকচুয়ালি নয়। ঠিক আছে? সেটা একটু ব্যাপার রয়েছে। আমি বলছি সেটা পরে। প্যাডন হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ত্রিমাত্রিক বা থ্রি ডাইমেনশনাল একটা ব্যাপার, যেখানে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেই রয়েছে। মানে এই দেখ এটা হচ্ছে আমাদের পুরো ভূমিটা, সেখান থেকে আমি একটা অংশ আমি কি করছি, আমি নিয়ে দেখাচ্ছি যে এটা হচ্ছে আমাদের প্যাডন। নিচ থেকে আমি যদি তুলি একদম পুরো মাটিটাকে, সেক্ষেত্রে পুরো অংশটাকে আমরা একটা প্যাডন বলছি। তার আকৃতিটা এখানে দেখ অনেকগুলো প্যাডন রয়েছে। দেখ এই একটা প্যাডন, এই একটা প্যাডন, দেখ এই একটা প্যাডন, এরকম করে দেখ আকৃতির মাধ্যমে দেখ দেওয়া রয়েছে দেখ, ঠিক আছে? ঠিক আছে? একটা প্যাডন, একটা প্যাডন, একটা প্যাডন, দেখ স্ট্রাকচারটা দেখলেই বুঝতে পারি। ভালো করে দেখ। আমি জুম করে দিচ্ছি দেখ। দেখতে পাচ্ছিস স্ট্রাকচারগুলো? তার মধ্যে একটা আমি তুলে নিয়েছি, একটা আমি এখান থেকে তুলে নিয়েছি। বাকি দেখ অনেকগুলো রয়েছে এখানে। ঠিক আছে? অনেকগুলো দেখ অবস্থান করছে এখানে। ঠিক আছে? অনেকগুলো অবস্থান করছে। কিন্তু আমি একটা এখানে সিঙ্গেল আমি একটা কি করছি এখানে দেখাচ্ছি আমি। একটা সিঙ্গেল আমি কি করছি এখান থেকে তুলে পরে দেখাচ্ছি। দেখতে পাচ্ছিস? একটা আমি দেখাচ্ছি শুধুমাত্র এই পার্টটা। শুধুমাত্র এই জিনিসটাকে আমি কি করছি এখানে দেখাচ্ছি বড় করে। বোঝা গেল? এবার কি ব্যাপারটা সেটা বললেই বুঝতে পারবি। অ্যাকচুয়ালি প্যাডন হচ্ছে যে আমাদের প্রাকৃতিক প্রক্রিয়ায় যখন কি হচ্ছে না, প্রাকৃতিক প্রক্রিয়ায় আমার যখন মাটিটা তৈরি হচ্ছে, সেই মাটিটার যে ত্রিমাত্রিক গঠন, কি বললাম? মাটিটা হচ্ছে ত্রিমাত্রিক গঠন। ত্রিমাত্রিক গঠন মানে কি? থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচার। ঠিক আছে? থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচার, থ্রি ডাইমেনশন। থ্রি ডাইমেনশন মানে কি? থ্রি ডাইমেনশন মানে হচ্ছে যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটেই রয়েছে। আমরা বলি না যে থ্রি ডাইমেনশন, টু ডাইমেনশন। টু ডাইমেনশন মানে কি? দ্বিমাত্রিক মানে হচ্ছে দুটো মাত্রা। মাত্রা মানে কি? মানে তার দৈর্ঘ্য রয়েছে, প্রস্থ রয়েছে। তাহলে তাকে আমরা যদি বলি যে একটা আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র, তার দৈর্ঘ্য প্রস্থ রয়েছে। বোঝা গেল? এবার আমরা যদি বলি যে ঘনক, আমরা যদি যখন এটা 3D করব, যখনই আমরা এটা কি করব 3D করব। 3D করলে কি হয়ে যাবে? 3D করলেই কিন্তু এটা শুধুমাত্র দৈর্ঘ্য প্রস্থ নয়, দৈর্ঘ্য প্রস্থের সঙ্গে কি রয়েছে? উচ্চতা রয়েছে। তখন এটা থ্রি ডাইমেনশনাল হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? ত্রিমাত্রিক হয়ে যাবে। বোঝা গেল? তাহলে এখানেও আমাদের কি বলা হচ্ছে যে প্রাকৃতিক প্রক্রিয়ায় একটা এমন জিনিস সৃষ্টি হচ্ছে বা এমন একটা মাটির লেয়ার তৈরি হচ্ছে যেটা ত্রিমাত্রিক গঠন, তাকে আমরা কি বলছি? প্যাডন বলছি। একদম যদি একদম সংজ্ঞা যদি বলি আমি একদম টু দা পয়েন্ট, তাহলে বলতে পারিস তুই যে প্রাকৃতিক প্রক্রিয়ায় সৃষ্টি বা সৃষ্ট পৃথক সত্তা বিশিষ্ট ত্রিমাত্রিক মাটির একককে আমরা বলছি কি বলে? প্যাডন বলছি। কি বললাম? যে প্রাকৃতিক প্রক্রিয়ায় সৃষ্ট, প্রাকৃতিক প্রক্রিয়াতে তৈরি হবে। এটা মানুষ কিন্তু স্ট্রাকচারটা তৈরি করছে না। ঠিক আছে? এবং সেটা পৃথক সত্তা বিশিষ্ট, আলাদা সত্তা রয়েছে, তার নিজস্ব স্ট্রাকচার রয়েছে। এবং ত্রিমাত্রিক মাটি গঠনের একক, ত্রিমাত্রিক খুব ইম্পর্টেন্ট। প্যাটার্নটা কিন্তু ত্রিমাত্রিক মানে কি? এটা থ্রি ডাইমেনশন। আমি ছবিটা দেখালাম ওদেরকে যে এটা আমাদের কি হবে? এটা আমাদের 3D হবে। 3D এটা আমাদের কি হবে? 3D মানে এটা দেখতে আমাদের কি হবে? 3D হবে। মানে আমাদের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটেই আমার কিন্তু এখানে দেখতে পাবি। ঠিক আছে? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটেই কিন্তু আমার দেখতে পাবি। দেখ প্রস্থ রয়েছে, দৈর্ঘ্য রয়েছে এবং তার উচ্চতাও রয়েছে। ঠিক আছে? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটেই রয়েছে। এটা 3D আমরা বলছি। তাহলে সেটাকে আমরা কি বলছি? প্যাডন বলছি। এবারে এই যে প্যাডন, এই প্যাডনটা আমাদের অ্যাকচুয়ালি কি না? এই প্যাডনটার অর্থ হচ্ছে আমাদের কি? ফিল বা ভূমি। এবারে এই প্যাডন ব্যাপারটা কোথা থেকে এলো সেটা আমাকে বুঝতে হবে। প্যাডন কথাটা কোথা থেকে এলো সেটা আমাকে বুঝতে হবে। 1960 খ্রিস্টাব্দে, ঠিক আছে? 1960 খ্রিস্টাব্দে আমাদের আমেরিকার একটা ই রয়েছে না, কৃষি সংস্থা রয়েছে, সেটার নাম হচ্ছে ইউএসডিএ। তোরা পড়বি। ইউএসডিএ এর এমনিতে ক্লাসিফিকেশন রয়েছে, মাটির ক্লাসিফিকেশন বা শ্রেণীবিভাগ। ইউএসডিএ এর ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার। ঠিক আছে? ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার। ঠিক আছে? তো এই যে সংস্থাটা, এই সংস্থাটা রিসার্চ করে বিভিন্ন ধরনের এইসব জিনিস নিয়ে রিসার্চ করে, মাটি নিয়ে। ঠিক আছে? মানে এগ্রিকালচারের বিভিন্ন জিনিসপত্র নিয়ে তারা রিসার্চ করে থাকে এবং বিভিন্ন ধরনের জিনিসপত্র দিয়ে থাকে। ইউএসডিএ তোরা বারবারই শুনবি। এবং তার সঙ্গে আরেকজন ছিল, সেটা হচ্ছে মৃত্তিকা সর্বেক্ষণ বিভাগ বা সয়েল সার্ভে স্টাফ। সয়েল সার্ভে স্টাফ। ঠিক আছে? স্টাফ।
সয়েল সার্ভে স্টাফ এই দুজনে মিলে বা মৃত্তিকা সর্বেক্ষণ বিভাগ বলা হয় এটাকে, মৃত্তিকা সর্বেক্ষণ বিভাগ এবং ইউএসডিএ, এরা দুজন মিলে কি করেছিল, মৃত্তিকার গবেষণা এবং আমাদের শ্রেণী বিভাগ করার জন্য কি করেছিল না আমাদের এই ত্রিমাত্রিক যে মৃত্তিকার গঠন বা মৃত্তিকার যে একক, সেই মৃত্তিকার এককটাকে প্যাডন বলে নামকরণ দ্বারা করেছিল। কি বললাম, ইউএসডিএ এবং সয়েল সার্ভে স্টাফ এরা দুটো সংস্থা আলাদা। এরা কি করে, এরা এই সয়েল নিয়ে বিভিন্ন ধরনের রিসার্চ গবেষণা করে থাকে বিভিন্ন কৃষির ক্ষেত্রে, ঠিক আছে। এরা কিন্তু এই শ্রেণী বিভাগের সুবিধার জন্য এবং মাটির গবেষণার জন্য তারা একটা নতুন জিনিস ইন্ট্রোডিউস করলো, সেটা হচ্ছে প্যাডন। সেই প্যাডনটা কি না, প্যাডনটা হচ্ছে বললাম যে তাদের সুবিধার্থের জন্য, কিসের না ওই মৃত্তিকার শ্রেণীবিভাগ করার জন্য এবং গবেষণা করার জন্য। ত্রিমাত্রিক যে সত্তা বিশিষ্ট যে ব্যাপারটা মৃত্তিকার রয়েছে, একক রয়েছে, তাকে আমরা প্যাডন বলছি। বোঝা গেল, তাকে আমরা কি বলছি, প্যাডন বলছি। এটা কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, এবারে প্যাডনের যদি বৈশিষ্ট্য বলে তাহলে কি হবে, প্যাডনের যদি বৈশিষ্ট্য বলে তোরা এখান থেকে বৈশিষ্ট্যটা দেখতে পারবি যে প্যাডনের কি কি বৈশিষ্ট্য রয়েছে। তাকে এখানে প্রথমে এটা ত্রিমাত্রিক, ফার্স্ট বৈশিষ্ট্য কি, এটা ত্রিমাত্রিক, 3 ডাইমেনশনাল, মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেই রয়েছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেই রয়েছে, ঠিক আছে। এবারে এই যে আমাদের রয়েছে কি বলে তোর প্যাডন, সেই প্যাডনের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এর অনুভূমিক বিস্তার কতটা হবে, 1 বর্গমিটার থেকে 10 বর্গমিটার, 1 বর্গমিটার থেকে 10 বর্গমিটার। অনুভূমিক বিস্তার মানে কি, মানে এটা লম্বা চওড়াটা, লম্বা চওড়াটা কত হবে, এই লম্বা চওড়াটা বা অনুভূমিক বিস্তার মানে এই এরিয়াটা, ক্ষেত্রফলটা কতটা, এই উপরের যে ক্ষেত্রফলটা, এই উপরের যে ক্ষেত্রফলটা, এই যে উপরের যে ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটা হচ্ছে কতটা হবে, এটা সর্বোচ্চ 1 বর্গমিটার থেকে 10 বর্গমিটারের মধ্যে হয়ে থাকে এই উপরের ক্ষেত্রফলটা। বোঝা গেল, তাহলে এটাকে বলছি আমরা কি না, এটা এর অনুভূমিক বিস্তারটাকে বলা হচ্ছে। এর আকৃতিগত কিরকম হয়, মানে দেখতে কিরকম হয়, এটা বিভিন্ন রকম দেখতে হয়। এটা অনেক সময় গোলাকার হতে পারে, গোল হতে পারে পুরোটা, বা প্রিজমের মতো হতে পারে। এটা যেমন প্রিজম, ভালো করে লক্ষ্য কর, প্রিজমের শেপ, এটা প্রিজমের শেপ, এটা সোজা করে দাঁড় করানো হলে তাই প্রিজমটা কিরকম হয়, প্রিজম মানে হচ্ছে অ্যাকচুয়ালি কি হয় প্রিজমের ক্ষেত্রে তিনটে সমতল থাকে, মানে তিনটে তল থাকে, আর পাশে দুটো কি থাকে, পাশে দুটো ত্রিভুজ থাকে, মানে এরকম হয়। এখানে একটা ত্রিভুজ, এইদিকে একটা ত্রিভুজ, মানে প্রিজমটা দেখতে এরকম হয় আর কি, ঠিক আছে। এইদিকে একটা হয়, আর একটা আমি আঁকতে পারছি না, এরকম হয় আর কি, ঠিক আছে। প্রিজমটা এরকম হয় আর কি, মানে তিন দিকে তিনটে তল থাকে, এই দিকে একটা তল, ওই দিকে একটা তল, আর নিচে একটা তল, আর সাইড দুটো হচ্ছে ত্রিভুজের মতো। বোঝা গেল, এটা হচ্ছে আমাদের প্রিজম, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের প্রিজম, মানে প্রিজম দেখতে হচ্ছে এরকম, সাইড দুটো ত্রিভুজ, এই একটা, নিচে একটা তল থাকে, এই দিকে একটা তল, ওই দিকে একটা তল। বোঝা গেল, এটা হচ্ছে ব্যাপার। মানে পাশাপাশি যদি দুটো ত্রিভুজ নিস, পাশাপাশি দুটো যদি ত্রিভুজ নিস, তাহলে সেই ত্রিভুজটাকে যদি আমি যোগ করি, তাহলে সেক্ষেত্রে সেটা প্রিজম হবে, ঠিক আছে। এরকম আর কি দেখতে, ঠিক আছে, এরকম। তাহলে উপরে এই দিকে একটা তল, ওই দিকে একটা তল, আর নিচে একটা তল, আর এই দিকে ত্রিভুজ, আর ওই দিকটা ত্রিভুজ। বোঝা গেল, এটা প্রিজম। তাহলে ওইরকম শেপেও কিন্তু হতে পারে, এরকম শেপেও কিন্তু হতে পারে। বোঝা গেল, অ্যাকচুয়ালি এটা কি রকম, এটা দেখতে অ্যাকচুয়ালি স্তম্ভের মতো। স্তম্ভ আমরা দেখি না, আমরা পিলার দেখি, আমরা কলাম দেখি, ঠিক আছে। স্তম্ভ কি রকম, স্তম্ভ আমাদের হয়ে থাকে এরকম, হয়ে থাকে স্তম্ভ, তাই তো। স্তম্ভ এই স্তম্ভের মতো দেখতে হয়, তোরা অ্যাকচুয়ালি দেখলি জিনিসটা যে স্তম্ভের মতো, ঠিক আছে। তাহলে এটা একটা বৈশিষ্ট্য। আর কি হতে পারে না, প্যাডন কতটা বিস্তৃত, নিচের দিকে কতটা গভীরতা হবে। প্যাডনের গভীরতা মেনলি হয় কতটা না, নিচের দিকে 2 মিটার পর্যন্ত হয়ে থাকে, 2 মিটার, নরমালি 2 মিটার, এবারে কম বেশি হতে পারে, নরমালি 2 মিটার পর্যন্ত হয়ে থাকে। অর্থাৎ উদ্ভিদের যে মোটামুটি উদ্ভিদের শিকড়ের গভীরতা পর্যন্তই কিন্তু প্যাডনের বিস্তৃতি, ঠিক আছে। উদ্ভিদের যে গভীরতা, মানে উদ্ভিদের যে শিকড় যতটা পৌঁছায় ততটা পর্যন্ত প্যাডনের বলতে পারি যে বিস্তৃতি, ঠিক আছে। অলমোস্ট 2 মিটারের কাছাকাছি হয়ে থাকে। বোঝা গেল, এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে এই জিনিস, এই কটা বৈশিষ্ট্য আমাকে মনে রাখতে হবে। তাহলে প্যাডন বলতে কি বোঝায়, প্যাডন হচ্ছে প্রাকৃতিক প্রক্রিয়ায় সৃষ্টি হচ্ছে পৃথক সত্তা বিশিষ্ট ত্রিমাত্রিক একটা মাটি গঠনের একককে আমরা প্যাডন বলছি। অর্থাৎ কি না, ওই ত্রিমাত্রিক দৈর্ঘ্য প্রস্থ গভীরতা রয়েছে, তোদের ছবিটা আমি দেখালাম, এর দৈর্ঘ্য প্রস্থ এবং এর গভীরতা, গভীরতা বলতে উচ্চতাকে বোঝাচ্ছে রয়েছে। এখান থেকে দেখাচ্ছে, এখান থেকে নিয়ে এসছে, মানে মাটিটাকে যদি আমি উপর থেকে নিচ পর্যন্ত কাটি, তাহলে সেক্ষেত্রে আমি একটা এরকম পেয়ে যাবো, এরকম আমরা কি পেয়ে যাবো, একটা একটা স্তম্ভের মতো পেয়ে যাবো, ঠিক আছে। এই গঠনটাকে আমরা কি বলছি, এই এককটাকে আমরা কি বলছি, প্যাডন বলছি মাটির ক্ষেত্রে। বোঝা গেল, এগুলো একটা একটা একক বা একটা একটা বলতে পারি যে মাটির একটা একটা গবেষণা করার জন্য, বা বলতে পারি যে মাটির ক্ষেত্রে শ্রেণীবিভাগ করার জন্য এইগুলোকে ইন্ট্রোডিউস করা হয়েছে, বা এই টার্ম গুলোকে, এই শব্দগুলোকে কিন্তু যে আমাদের মৃত্তিকা ভূগোলেতে আনা হয়েছে, ঠিক আছে। এগুলো নর্মালি জিনিস, আর কিছুই নয়, ঠিক আছে। তোরা সয়েল প্রোফাইল পড়েছিস, সেখানে অলরেডি পড়েছিস, সয়েল প্রোফাইলটা আরো বড় হয় আর কি। সয়েল প্রোফাইল মৃত্তিকার পরিলেখন তোরা পড়েছিস, যে বিইসি, বল কিছু বলছিস। হ্যালো, নেটওয়ার্ক নেটওয়ার্ক সমস্যা করছে কার, আমার শুনতে পার নাই?
বল, কেউ যেন বল, শুনতে পাচ্ছ না? ক্লিয়ার শোনা যাচ্ছে না? তোদের কোথাও কাটা কাটা আসছে, বল কেউ যেন বল। ক্লিয়ার কি শোনা যাচ্ছে না? আকাশদ্বীপের কথাটা আসছে না, বল বল। শুনতে ভালো পাচ্ছি। শোনা যাচ্ছে বলছে, তাহলে তো নেটওয়ার্কের সমস্যা তাহলে মনে হচ্ছে কারো। ঠিক আছে, ঠিক আছে, না শুনতে পেলে আমাকে বলবি, হ্যাঁ ঠিক আছে, না শুনতে পেলে আমাকে বলবি, অসুবিধা নেই। আচ্ছা, তাহলে দেখ আমাদের প্যাডনের জায়গাটা হচ্ছে এই জায়গাটা, ঠিক আছে, প্যাডন হচ্ছে এই জায়গাটা। যারা শুনতে পাচ্ছিস পরে একবার রেকর্ডিং এটা দেখে নিবি, ঠিক আছে, আশা করি অসুবিধা হবে না। দেখ এবারে আমাদের এই প্যাডনের এইটুকু জিনিস আমাকে ভালো করে বুঝতে হবে, বাস এইটুকু জিনিস জানলেই হয়, প্যাডনের বেশি কিছু জানার দরকার নেই। এরপরে আমাদের অনেকগুলো প্যাডন মিলে কি তৈরি হচ্ছে, পাশাপাশি অনেকগুলো প্যাডন মিলে আমাদের তৈরি হচ্ছে কি পলি প্যাডন, ঠিক আছে। অনেকগুলো পাশাপাশি যদি আমাদের প্যাডন থাকে, সেই প্যাডন গুলো মিলে আমাদের আচ্ছা, আমাদের অনেকগুলো কি হচ্ছে পাশাপাশি প্যাডন মিলে কি হচ্ছে, অনেকগুলো পাশাপাশি প্যাডন মিলে আমাদের কিন্তু পলি প্যাডন তৈরি হচ্ছে, পলি প্যাডন তৈরি হচ্ছে। অনেকগুলো পাশাপাশি প্যাডন মিলে আমাদের কি তৈরি হচ্ছে, পলি প্যাডন তৈরি হচ্ছে, ঠিক আছে, পলি প্যাডন তৈরি হচ্ছে। তাহলে অনেকগুলো পাশাপাশি যখন আমরা পলি প্যাডন দেখছি তখন তাকে আমরা পলি প্যাডন বলছি। দেখ ছবিটা দেখলেই বুঝতে পারবি, ঠিক আছে, আমি জুম আউট করি এটা। দেখ যেটা বলছিলাম তোদেরকে তখন, দেখ এইটা একটা প্যাডন, ভালো করে লক্ষ্য কর, এটা হচ্ছে একটা প্যাডন, কিন্তু পাশাপাশি দেখ আমি যদি আরো লক্ষ্য করি আরো অনেকগুলো প্যাডন পাবো আমি। কারণ কি, আমি তো মৃত্তিকার এখানে একটা প্যাডন আমি তুলে দেখাচ্ছি এখানে, কিন্তু তার পাশাপাশি তো আমাদের অন্য আকৃতির বা ওই রকম আকৃতিতে আমরা অনেকগুলো প্যাডন পাবো, এখানে অলরেডি করে দেওয়া আছে, দেখ অনেকগুলো স্ট্রাকচার এখানে করে দেওয়া আছে, তুই এরকম করে তো দেখতে পাবি না ভূমিতে, কিন্তু যদি আমি তুলে আনি তাহলে সেক্ষেত্রে দেখতে পাবো। তাহলে এখানে দেখ এই একটা প্যাডন, দেখ এই একটা প্যাডন, এটা তুলিনি, এটা মাটির নিচেই রয়েছে, তার পাশে আর একটা প্যাডন রয়েছে, ঠিক আছে, তার পাশে আর একটা প্যাটার্ন রয়েছে, এরকম করে দেখ পুরো জায়গাটাই আমাদের কি হয়েছে, আমাদের অনেক কিন্তু অবস্থান করছে। তাহলে এই পুরো জায়গাটাকে, এই পুরো জায়গাটা যতগুলো প্যাটার্ন রয়েছে এই জায়গাটার মধ্যে, এই পুরো জায়গাটাকে আমরা কি বলছি, পুরো জায়গাটাকে আমরা পলি প্যাটার্ন বলছি। বোঝা গেল? মানে একসঙ্গে প্যাটার্ন গুলো একসঙ্গে অবস্থান করে যে ভূমিটা তৈরি করছে, পুরো ভূমিটা, তাকে আমরা কি বলছি, পলি প্যাটার্ন বলছি। তাকে আমরা কি বলছি, পলি প্যাটার্ন। মানে এই একটা পলি প্যাটার্ন, এই একটা প্যাটার্ন, এই একটা প্যাটার্ন, এই একটা প্যাটার্ন, এই একটা প্যাটার্ন, এগুলো সব একটা একটা প্যাটার্ন রয়েছে। এই প্যাটার্ন গুলো যুক্ত হয়ে তো আমার এই ভূমিটা তৈরি করছে। তাহলে আমরা এই ভূমিটাকে কি বলবো, পলি প্যাটার্ন বলবো। পলি কথার অর্থ কি, মানে অনেকগুলো। পলি কথার অর্থ কি, মানে অনেকগুলো। পলি শব্দের অর্থ হচ্ছে একাধিক, ঠিক আছে। আর প্যাটার্ন শব্দের অর্থ তো ফিল্ড, মানে একাধিক বা একের বেশি যখন আমাদের প্যাটার্ন যুক্ত হবে তখন আমরা কি বলবো, তখন তাকে আমরা পলি প্যাটার্ন বলবো। বোঝা গেল? তখন তাকে আমরা কি বলবো, পলি প্যাটার্ন বলবো। এখানেও সেম ব্যাপার, ওই পলি প্যাটার্নের যে নামকরণটা ওই ওরাই করেছে, ইউএসডিএ এবং সয়েল সার্ভে স্টাফ যারা রয়েছে তারাই কিন্তু নামকরণ করেছিল তাদের নিজেদের সুবিধার্থে। বোঝা গেল? এখানে একটা কনসেপ্ট তোদেরকে জানিয়ে রাখি, সেটা সয়েল কন্টিনাম বলে একটা জিনিস রয়েছে, এখানে কিন্তু তোদেরকে জানতে হবে সয়েল কন্টিনাম, সয়েল কন্টিনাম, সয়েল কন্টিনাম, ঠিক আছে। সয়েল কন্টিনাম বলে একটা জিনিস রয়েছে, সেই জিনিসটা তোদের কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে যে ব্যাপারটা কি সয়েল কন্টিনাম, ঠিক আছে। সয়েল কন্টিনাম বলতে একটা অঞ্চল, যে অঞ্চলে দুটো আলাদা আলাদা পলিপ্যাডনের সীমারেখা একে অপরের সঙ্গে মিশে যায়, ঠিক আছে। মানে যেখানে আমাদের পলিপ্যাডনটাকে তুই ঠিকঠাক করে আলাদা করতে পারবি না। কি বলছি বুঝতে পারছিস? মনে কর দুটো পলিপ্যাডন পাশাপাশি রয়েছে, দুটো পলিপ্যাডন পাশাপাশি রয়েছে, কিন্তু এমন ভাবে তারা মিশে গেছে তুই তাদের মধ্যে এই যে বাউন্ডারিটা, তাদের মধ্যে এই যে বাউন্ডারিটা, এই বাউন্ডারিটা তুই কিন্তু লক্ষ্য করতে পারছিস না। তখন সেই অবস্থাটাকে আমরা কি বলবো, সয়েল কন্টিনাম বলবো। বোঝা গেল? এখানেই দেখ তুই, এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি যে পাশাপাশি অনেকগুলো প্যাডন রয়েছে, অনেকগুলো প্যাডন রয়েছে। এবারে এরা মিশে কি হয়েছে, এরা মিশে আমাদের এমন একটা ভূমি তৈরি করেছে যে আমরা প্যাডন গুলোকে দেখতে পাচ্ছি না হয়তো, বা বুঝতে পারছি না। তখন এই নিরবিচ্ছিন্ন ভাবে যে মৃত্তিকাটা সৃষ্টি হচ্ছে তাকে আমরা কি বলবো, সয়েল কন্টিনাম বলবো, ঠিক আছে। আমি দেখ এই জায়গাটা যদি তোকে বলি, এই পার্টটা শুধুমাত্র দেখ, আমি অন্য কালারটা দেখাচ্ছি তোকে, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে তোদের। ধর এই জায়গাটায়, কোন কালারটা নেবো, ধর এইটা ধর, এই যে পার্টটায় ধর, এই পার্টটায়, ঠিক আছে, এই পার্টটায়, এই পার্টটায় ধর আমি যদি বলি যে এখান থেকে প্যাটার্ন গুলো বের করতে, এখান থেকে প্যাটার্ন গুলো বের করতে, তুই দেখতে পাচ্ছিস না খালি চোখে, ঠিক আছে। এমন ভাবে তৈরি প্যাটার্ন কিন্তু আছে, কিন্তু তুই দেখতে পাচ্ছিস না, ঠিক আছে। তাহলে এই প্যাটার্ন গুলো যুক্ত হয়ে যে নিরবিচ্ছিন্ন মৃত্তিকাটা তৈরি করেছে, যেটা তুই দেখতে পাচ্ছিস না, এদের সীমারেখাটা, দুটো প্যাটার্নের মাঝে সীমারেখা তুই দেখতে পাচ্ছিস না, সেটাকে আমরা কি বলবো, এই অবস্থাটাকে আমরা বলবো সয়েল কন্টিনাম। বোঝা গেল? তাহলে দুটো প্যাটার্ন বা একাধিক প্যাটার্ন হতে পারে,
তারা যখন একসঙ্গে মিশে গিয়ে একটা নিরবিচ্ছিন্ন মৃত্তিকা তৈরি করছে এবং দুটোর মধ্যে সীমারেখা আমরা দেখতে পাচ্ছি না, দুটো প্যাটার্নের যে সীমারেখা সেটা আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু এইগুলো তো দেখ মোটামুটি ডিফাইন করে দিয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি। দেখ এইখানে একটা এই একটা প্যাটার্ন, ঠিক আছে, এই একটা প্যাটার্ন, তারপরে এই দিকে একটা প্যাটার্ন রয়েছে, ঠিক আছে, এই দিকে একটা প্যাটার্ন রয়েছে, তাহলে এই সীমারেখাটা আমরা দেখতে পাচ্ছি, এই যে সীমারেখাটা, ঠিক আছে, এই বাউন্ডারিটা দেখতে পাচ্ছি। কিন্তু যখন আমরা দেখতে পাবো না বা যখন একটা নিরবিচ্ছিন্ন মৃত্তিকা তৈরি করবে দেখতে পেলেও, তখন তাকে আমরা কি বলবো, আমরা সয়েল কন্টিনাম বলবো। এটা কিন্তু মাথায় রাখতে হবে, বোঝা গেল? এবারে হচ্ছে যে আমাদের এই পলিপ্যাডনটাকে ইন্ট্রোডিউস করার কি কারণ? আমাদের প্যাডন তো ছিলই, পলিপ্যাডন কেন আমাদের হঠাৎ করে নিয়ে আসার দরকার হলো? মনে রাখবি যে প্যাডন গুলো আয়তনে অনেকটাই ছোট হয়। আমি এখানে বড় করে দেখাচ্ছি বলে তুই বুঝতে পারছিস যে এতটা বড়, কিন্তু প্যাডন তো আমাদের এত বড় হবে না। প্যাডন তো তুই এত বড় দেখতে পাবি না, এত বড় দেখতে পাবি না, যতটা বড় দেখাচ্ছে অত বড় দেখতে পাবি না, ঠিক আছে, এত বড় এরিয়ার কি দেখতে পাবি না। তাহলে প্যাডন গুলো আয়তনে অনেকটা ছোট হয়, ক্ষুদ্র হয়, ঠিক আছে, 3D হয় কিন্তু অনেক ছোট হয়। এর ফলে কি হয় না, এর ফলে আমাদের মাটির ক্ষেত্রে, মাটির গবেষণার ক্ষেত্রে বল বা মাটির শ্রেণীবিভাগের ক্ষেত্রে বল, একটা সমস্যার সৃষ্টি হতে পারে, ঠিক আছে। তাই মাটির যখন শ্রেণী বিভাজন করা হয় বা মাটির যখন গবেষণা করা হয়, তখন একটা প্যাডন নিয়ে কাজ করলে সমস্যা হতে পারে। তার জন্য কি করা হয়েছে, অনেকগুলো প্যাডন নিয়ে কিন্তু আমাদের এই কাজটা করা হয়, যেটাকে আমরা কি বলছি, পলিপ্যাডন বলছি। তাহলে পলিপ্যাডনটা আমার ইন্ট্রোডিউস করা বা পলিপ্যাডন এই যে ওয়ার্ডটা বা এই যে শব্দটা, এই শব্দটা নিয়ে আসার একটা উদ্দেশ্যই হচ্ছে, বা এই কনসেপ্টটা নিয়ে আসার একটা উদ্দেশ্যই হচ্ছে যে ওই যে প্যাডন গুলো বললাম, ওই প্যাডন গুলো অনেক ক্ষুদ্র, অনেক ছোট, যেগুলো নিয়ে আমাদের শ্রেণী বিভাজন করা মাটির ক্ষেত্রে বা বল মাটির ক্ষেত্রে আমাদের বিভিন্ন গবেষণা করা, সেগুলো কিন্তু সমস্যা হতে পারে। যার জন্য অনেকগুলো যদি প্যাডন পরপর নিয়ে আমরা একটা কাজ করতে পারি, তাহলে সেক্ষেত্রে আমার সুবিধা হবে। ছোট 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 প্যাডন গুলো নিয়ে আমরা কিন্তু একটা কাজ করলাম, তাহলে সেটাকে আমরা পলিপ্যাডন বলছি। তাহলে ওই জন্য পলিপ্যাডনটাকে আমরা কিন্তু নেওয়া হয়েছে। পলিপ্যাডন হলে কি হবে, অনেকগুলো প্যাডন রয়েছে, সেটা নিয়ে আমি ভালো করে সুবিধা করে আমি আমার গবেষণা করতে পারবো, আমার শ্রেণী বিভাগ করতে পারবো, তাহলে ওটা সুবিধা আমার, বোঝা গেল? সেই জন্য পলিপ্যাডনটাকে আমাদের কি করা হয়েছে, আমাদের কিন্তু নেওয়া হয়েছে, বোঝা গেল? এবারে এখানে কি এর এর ইয়ে কি হবে, এর বৈশিষ্ট্য কি হবে? এখানে বৈশিষ্ট্য তোকে আমি বলে দিলাম যে একটা ফার্স্ট যে কি হচ্ছে না, আমাদের যে প্যাডন গুলো রয়েছে সেই প্যাডন গুলো আমাদের পাশাপাশি অবস্থান করছে। তাহলে এখানে একই বৈশিষ্ট্যযুক্ত প্যাডন গুলি পাশাপাশি অবস্থান করে। পলিপ্যাডনে কি হচ্ছে, একই বৈশিষ্ট্যযুক্ত যে প্যাডন গুলো রয়েছে সেই প্যাডন গুলো পর পর অবস্থান করে, তবে গিয়ে পলিপ্যাডন তৈরি হচ্ছে, বোঝা গেল? পলিপ্যাডনের আকার কি হবে, অবশ্যই বড় হবে, কারণ অনেকগুলো প্যাডন নিয়ে একটা পলিপ্যাডন তৈরি হচ্ছে, বোঝা গেল? অনেকগুলো প্যাডন নিয়ে, ভালো করে লক্ষ্য কর, অনেকগুলো প্যাডন নিয়ে, এই দেখ এই একটা প্যাডন, ভালো করে লক্ষ্য কর, এইটা একটা প্যাডন, দাঁড়া এক সেকেন্ড, এইটা একটা প্যাডন, ঠিক আছে, এর নিচে আর অনেকগুলো প্যাডন রয়েছে, সবগুলো মিলে একটা পলিপ্যাডন তৈরি হচ্ছে। আবার এইখানে দেখ, ভালো করে লক্ষ্য কর, এই একটা হচ্ছে পলিপ্যাডন, ভালো করে দেখ, এই ছবিটা দেখ, এক সেকেন্ড দাঁড়া, রেড কালারটা দেখি, এই একটা হচ্ছে পলিপ্যাডন, এই একটা হচ্ছে আমাদের কি, এই একটা হচ্ছে পলিপ্যাডন, কিন্তু আমার যা এরিয়াটা কত বড় দেখ, এরিয়াটা কত বড় দেখ, এত বড় এরিয়া, তাহলে এখানে আমাদের অনেকগুলো পলিপ্যাডন পাবো আমি। ভালো করে লক্ষ্য কর, এটা একটা ভূমি, ধর একটা খেলার মাঠ, এটা ধর একটা খেলার মাঠ, খেলার মাঠের মধ্যে একটা আমি পলিপ্যাডন পেয়েছি, একটা পলিপ্যাডন। এবার পলিপ্যাডনের ভেতরে অনেকগুলো প্যাডন রয়েছে, কারণ কি প্যাডন গুলো দিয়েই পলিপ্যাডন তৈরি হচ্ছে, আবার অনেকগুলো পলিপ্যাডন নিয়েই কিন্তু আমার ওইখানকার ভূমিরূপটা তৈরি হচ্ছে, বা ওখানকার আমার বলতে পারিস যে ভূপৃষ্ঠটা তৈরি হচ্ছে। তাহলে এটা আমাদের একটা বৃহৎ জায়গা, একটা বড় জায়গা, এবং এর অনুভূমিক বিস্তার এবং আয়তনেরও কোনো ঊর্ধ্ব সীমা নেই, ঠিক আছে। আমাদের এই যে পলিপ্যাডন, আমরা প্যাডনটা বলতে পারছি যে সামান্য সেটা ইয়ে রয়েছে, জায়গা দুটো অবস্থান করবে, কারণ প্যাডনটা ক্ষুদ্র হয়, কিন্তু পলিপ্যাডন আমার অনেকগুলো প্যাডন নিয়ে তৈরি হতে পারে। তাহলে সে কারণে যে কত বড় হবে সেই জায়গাটা বা সেই পলিপ্যাডনটা কতটা বড় হবে সেটার কোনো সীমারেখা নেই, কারণ সেটা অনেক বড় হতে পারে, যত বেশি প্যাডন থাকবে তার এরিয়াটা তত বড় হবে, বোঝা গেল? তাহলে এইটা এক ধরনের পলিপ্যাডন। আবার এখান থেকে হয়তো যদি একই ধরনের প্যাডন থাকে, তাহলে সেখান থেকে আরেকটা পলিপ্যাডন হয়ে যাবে এটা। আবার এখানেও থাকতে পারে একটা পলিপ্যাডন, অনেকগুলো প্যাডন নিয়ে, ঠিক আছে। তাহলে এরকম ভাবে কিন্তু অনেক পলিপ্যাডন নিয়ে আমার ভূমিরূপটা তৈরি হচ্ছে। এবারে একটা পলিপ্যাডন কত বড় হবে সেটা নির্ভর করছে যে ওখানে প্যাডন গুলো কতগুলো রয়েছে, বা ওখানকার প্যাডন কতগুলো রয়েছে একই ধরনের বৈশিষ্ট্যযুক্ত, তবে গিয়ে একটা পলিপ্যাডন তৈরি হচ্ছে। তাহলে পলিপ্যাডনের আকৃতি আয়তন অনেক বড় হতে পারে, তার কোনো ঊর্ধ্ব সীমা নেই যে কতটা বড় হবে, এটা একটা বৈশিষ্ট্য, বোঝা গেল? মৃত্তিকার শ্রেণীবিভাগের ক্ষেত্রে পলিবেডন খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন পড়বো তখন দেখতে পাবি যে মৃত্তিকা যখন শ্রেণীবিভাগ করা হবে তখন পলিবেডন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পলিবেডন ছাড়া কিন্তু মৃত্তিকা শ্রেণীবিভাগ করা যাবে না, আমরা যখন পড়বো তখন বলবো এই জিনিসগুলো, ঠিক আছে। এবারে একটা প্যাডন অপেক্ষা তো পলিবেডন আমি বললাম যে আয়তনে বড় হবে, এবং যেহেতু পলিবেডনটা প্যাডনের থেকে আয়তনে বড় হয়, তার জন্য মৃত্তিকার শ্রেণীবিভাগে প্যাডনের জায়গায় পলিবেডনটাই বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। প্যাডনের জায়গায় পলিবেডনটা বেশি গুরুত্বপূর্ণ, কারণ কি মৃত্তিকার আয়তনটা যত বেশি হবে তার
গবেষণা করতে, তার মৃত্তিকা শ্রেণীবিভাগ করতে সুবিধা হবে। সেই জন্য পলিপ্যাডনটা প্যাডনের থেকেও কিন্তু আমাদের বেশি গুরুত্বপূর্ণ মৃত্তিকার যখন শ্রেণীবিভাগ করা হবে। বোঝা গেল? এটাতে ব্যাপার। তবে একটা মানে নির্দিষ্ট পলিপ্যাডনের মধ্যে মাটির নির্দিষ্ট বৈচিত্র্য লক্ষ্য করা যাবে। ঠিক আছে? মানে এমনটা নয় যে আমাদের পাশাপাশি পলিপ্যাডন রয়েছে অনেকগুলো পলিপ্যাডন রয়েছে, দুজনকার একই হবে, নাও হতে পারে। বিশেষ করে আলাদাই হয়। এই পলিপ্যাডনের সঙ্গে এই পলিপ্যাডনের আমাদের মৃত্তিকার যে বৈশিষ্ট্য বা বৈচিত্র্য সেগুলো কিন্তু আমরা লক্ষ্য করতে হবে। একটা পলিপ্যাডন থেকে আরেকটা পলিপ্যাডনে আমাদের মৃত্তিকার যে বৈচিত্র্য বা বৈশিষ্ট্যগুলো সেগুলো কিন্তু আলাদা আলাদা হবে। কিছু না কিছু আলাদা থাকবেই। বোঝা গেল? সেই জন্য আমরা আলাদা আলাদা পলিপ্যাডন বলছি। তাহলে এই তিনটে জিনিস বল কোনখানটা বুঝতে পারলি না। ঠিক আছে? প্যাডন, পেড প্যাডন আর পলিপ্যাডন। ঠিক আছে? পেড প্যাডন আর পলিপ্যাডন। পেড হচ্ছে নর্মাল, কিচ্ছু নেই। যে সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র পদার্থগুলো দিয়ে বা যে সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র গুটিগুলো দিয়ে আমার মৃত্তিকাটা তৈরি হচ্ছে তাকে আমরা পেড বলছি। এরপরে প্যাডন বলতে কি, প্যাডন মানে হচ্ছে সেখানে ত্রিমাত্রিক হয়ে যাবে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকবে। বোঝা গেল? আর অনেকগুলো প্যাডন মিলে কি হচ্ছে, পলিপ্যাডন তৈরি হচ্ছে। বাস, সিম্পল। বুঝতে পারলি? বল। আচ্ছা, না বুঝতে পারলে আমাকে বলবি। হ্যাঁ, ঠিক আছে। এবারে এরপর যেটা রয়েছে আমাদের পলিপ্যাডন, এগুলো তোরা মোটামুটি টুকটাক পড়ে এসেছিস। এরপরে আমাদের একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে আমাদের কি, এপিপ্যাডন বলে একটা জিনিস রয়েছে। ঠিক আছে? পলিপ্যাডন হলো, এবার হচ্ছে এপিপ্যাডন। এপিপ্যাডনটা এদের থেকে একটু সামান্য আলাদা। ঠিক আছে? এপিপ্যাডন। আর একটা তোদের আছে, সেটা তোদের বইয়ে দেওয়া নেই, মানে তোদের সিলেবাসে দেওয়া নেই, কিন্তু আমরা ওটা দেখবো আর কি। এপিপ্যাডন এবং তার সঙ্গে আরেকটা রয়েছে এন্ডোপ্যাডন। ঠিক আছে? এন্ডোপ্যাডন, এটা তোদের দেওয়া নেই বইয়ে, কিন্তু আমাদেরকে এর সঙ্গে পড়তে হবে, কারণ এপিপ্যাডনের সঙ্গে এন্ডোপ্যাডনটা যুক্ত, মানে আমরা যেমন পড়ি না অন্তর্জাত প্রক্রিয়া বহির্জাত প্রক্রিয়া পরস্পর যুক্ত, সেই রকম আর কি এটাও। ঠিক আছে? এপিপ্যাডন মানে হচ্ছে যে, এপি মানে হচ্ছে যে বাইরের অংশ আর কি। ঠিক আছে? এপি মানে হচ্ছে বাইরের অংশ। এপি মানে হচ্ছে কি, এপি মানে হচ্ছে বাইরের দিকের অংশ। আর এন্ডো মানে তোরা জানিস, এন্ডোজেনিক ফোর্স মানে কি, অন্তর্জাত প্রক্রিয়া মানে ভেতরের অংশ। এটা ভেতরের অংশ। কি ব্যাপার সেটা পরে দেখছি। দেখ, এপিপ্যাডন বলতে মেনলি যেটা বোঝায় যে মৃত্তিকার একেবারে উপরের জৈব পদার্থ স্তরকেই আমরা কি বলছি, এপিপ্যাডন বলছি। ভালো করে বুঝবি। এপিপ্যাডন বলতে আমরা কি বোঝাই, এপিপ্যাডন বলতে যেটা বোঝায় যে মৃত্তিকার একেবারে উপরের যে স্তরটা রয়েছে, তোরা মৃত্তিকার স্তর তো পড়েছিস, 12 পড়েছিস, ফার্স্ট সেমিস্টারে পড়েছিস। মৃত্তিকা আমাদের কি রয়েছে, মৃত্তিকা উপর থেকে নিচ পর্যন্ত কতগুলো স্তরে ভাগ করা যায়। একদম উপরের যে জৈব পদার্থ সমৃদ্ধ স্তর তাকে কি বলা হয়, তাকে ও স্তর বলা হয়। একদম উপরের যে জৈব পদার্থ বা হিউমাস সমৃদ্ধ স্তর তাকে ও স্তর বলা হয়। তারপরে মৃত্তিকার যেটা মেইন স্তর, মানে মৃত্তিকার ফার্স্ট স্তর যেটা, সেটাকে আমরা এ স্তর বলি। এ স্তরের নিচে আমাদের কি রয়েছে, বি স্তর রয়েছে। তারপরে কি রয়েছে, সি স্তর রয়েছে। তারপরে ডি বা আর স্তর রয়েছে, বা যেটা আমরা জনক শিলা স্তর বলে থাকি। এইভাবে আমরা মৃত্তিকার স্তরগুলোকে ভাগ করে থাকি, বিভিন্ন লেয়ারে ভাগ করে থাকি। পুরোটাকে কি বলা হয়, মৃত্তিকার প্রোফাইল বা মৃত্তিকার পরিলেখ বলা হয়। আর একটা একটা লেয়ারকে কি বলা হয়, মৃত্তিকার হরাইজন বলা হয়। তাই তো? এবারে এই এপিপ্যাডন ব্যাপারটা কি, এপিপ্যাডন বলছে যে আমাদের মৃত্তিকার একেবারে ওপরের স্তরটা, মৃত্তিকার যে একেবারে ওপরের স্তরটা রয়েছে, সেটা হচ্ছে আমাদের জৈব পদার্থ সমৃদ্ধ যে স্তর, তাকে আমরা কি বলবো, এপিপ্যাডন বলবো। তুই বলতে পারিস তাহলে জৈব পদার্থ স্তর বলতে কি ও স্তরটাকে বোঝাচ্ছে? না, এরকম ব্যাপারটা নয়। ব্যাপারটা যে জৈব পদার্থ যতটা পর্যন্ত নিচের দিকে থাকবে সেটাকেই আমরা এপিপ্যাডন বলবো। কোনো কোনো বইয়ে দেখবি থাকতে পারে, বা হয়তো স্যাররা বা বলতে পারে যে এপিপ্যাডন বলতে মেনলি এ স্তরটাকে বোঝায়, যেহেতু একদম উপরের স্তর। তাহলে এ স্তরটাই, ও স্তরটা যদি আমি না ধরি, ও স্তরটা অ্যাকচুয়ালি মৃত্তিকা স্তর হিসেবে ধরা হয় না, কারণ এটা জৈব পদার্থের সমৃদ্ধ স্তর বা হিউমাস সমৃদ্ধ স্তর। তাহলে উপরের স্তর বলতে এ স্তরটাকে বোঝায়, অনেকে আবার এপিপ্যাডন বলতে এ স্তরটাকে বলে দেয়, কিন্তু না, এই জিনিসটা সম্পূর্ণ ভুল। এপিপ্যাডন মানে হচ্ছে একদম মৃত্তিকার ওপরের জৈব পদার্থ সমৃদ্ধ স্তরটাকে এপিপ্যাডন বলছি। এবারে জৈব পদার্থ যেটা রয়েছে, বিভিন্ন ধরনের জৈব পদার্থ, যেটা গাছের পাতা হতে পারে বা যে কোনো জীবজন্তু হতে পারে, মরা জীবজন্তু। ঠিক আছে? জৈব পদার্থ তৈরি করছে, সেটা যে একদম উপরের স্তরের এইখানেই থাকবে তার কোনো মানে নেই, এ স্তরে যে থাকবে তার কোনো মানে নেই। সেটা হতে পারে যে বি স্তরের কিছুটা অংশ পর্যন্ত চলে গেছে, বি স্তরের কিছুটা নিচ পর্যন্ত হয়তো আমাদের কি হয়েছে, আমাদের জৈব পদার্থটা চলে গেছে। তাহলে বি স্তর পর্যন্ত বা বি স্তরের যতটা পর্যন্ত জৈব পদার্থ রয়েছে, ওই পুরোটাকে আমরা কি বলবো, এপিপ্যাডন বলবো। তাহলে এপিপ্যাডন মানে মাথায় একদম ঢুকিয়ে নেয় যে মৃত্তিকার একেবারে উপরে জৈব পদার্থ স্তরটাকে আমরা কি বলবো, এপিপ্যাডন বলবো। তাহলে এপিপ্যাডন মানে উপরের স্তর বলছি মৃত্তিকা, তার মানে এ স্তর, এই জিনিসটা কিন্তু ভুল ধারণা। ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে যে এটা কিন্তু শুধুমাত্র এ স্তর নয়, জৈব পদার্থ যতটা নিচের দিকে দেখতে পাবো ততটাই কিন্তু এপিপ্যাডন হবে। সেটা বি স্তরে যদি থাকে, নর্মালি এটা অনেক সময় কি হয়, বি স্তরের ওপরের অংশ পর্যন্ত চলে যায়, মানে এ স্তরটা তো থাকেই, তার সঙ্গে বি স্তরের কিছুটা অংশ পর্যন্ত এপিপ্যাডনটা লক্ষ্য করা যায়। বোঝা গেল?
কোনো কোনো ক্ষেত্রে মৃত্তিকার ক্ষেত্রে সেটা এই স্তরেই শেষ হয়ে যায়, ঠিক আছে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে বি স্তর পর্যন্ত চলে যায়। বোঝা গেল? তাহলে সে কারণে আমরা বলতে পারবো না যে পুরো এই স্তরটাই হচ্ছে এপিপেটনের স্তর, কারণ জৈব পদার্থ আমাদের বি স্তর পর্যন্ত অনেক সময় চলে যায়। বোঝা গেল? তাহলে বি স্তর পর্যন্ত লক্ষ্য করা যেতে পারে। তাহলে এপিপেটন হচ্ছে এই ব্যাপারটা। এবারে এপিপেটন আমরা কেন আমরা পড়বো বা এপিপেটনের কনসেপ্টটা কেন নিয়ে আসা হলো, এপিপেটন কি দরকার আমাদের? তো একটা জিনিস মনে রাখবি যে আমরা অলরেডি পড়েছি, এগুলো আর আলাদা করে বলার কিছু নেই, তোরা জানিস টুকটাক যে আমাদের মৃত্তিকার যে তৈরি বা ফরমেশন, সেখানে আমাদের খুব ইম্পর্টেন্ট কিছু ফ্যাক্টরস রয়েছে, কিছু উপাদান রয়েছে, প্রত্যক্ষ উপাদান এবং পরোক্ষ উপাদান। তার মধ্যে জলবায়ু কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা আমাদের উপাদান। জলবায়ু বা ক্লাইমেট, তার মধ্যে কি রয়েছে? টেম্পারেচার বা উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত, ঠিক আছে, এগুলো রয়েছে। তাহলে সেক্ষেত্রে এই যে আমাদের উপাদানগুলো রয়েছে মৃত্তিকার, বিশেষ করে জলবায়ুর যে উপাদানগুলো, সেগুলো আমাদের কিন্তু কি হবে, সেগুলো কিন্তু আমাদের আলাদা আলাদা হওয়ার জন্য বিভিন্ন জায়গায় মৃত্তিকার গঠনটাও বা স্তরটাও ভিন্ন ভিন্ন হয়। আমাদের এখানে এক ধরনের জলবায়ু, আবার মেরু অঞ্চল বা শীত প্রধান অঞ্চলে সেখানে এক ধরনের জলবায়ু, আবার মরুভূমি অঞ্চলের এক ধরনের জলবায়ু, ঠিক আছে। তাহলে সব জায়গায় আলাদা আলাদা জলবায়ু অবস্থান করছে, তাহলে সেখানে সবখানে কি একই ধরনের মৃত্তিকা তৈরি হবে? আমি শুধু জলবায়ুর দিকটা বলছি, বাকিগুলো ছেড়ে দে, বাকি যন্ত্রগুলো ছেড়ে দে। তাহলে জলবায়ু চেঞ্জ হলে আমার মৃত্তিকার যে লেয়ার বা স্তর, সেগুলোরও আমার কিন্তু চেঞ্জ হবে। এগুলো আমরা অলরেডি পড়ে এসেছি, এগুলো আমি বেশি ডিটেলসে যাব না। তাহলে এই যে চেঞ্জটা হচ্ছে, এর ফলে কি হবে? এর ফলে মাটির যে উপরের স্তর, সেখানে জৈব পদার্থের সঞ্চয় বল, সেখানে জৈব পদার্থটা কতটা ভঙ্গুর হচ্ছে বা ভাঙছে, বিশ্লেষণ হচ্ছে বা বিয়োজন হচ্ছে, সেটাও কিন্তু ভিন্ন ভিন্ন হবে। আমাদের নিরক্ষীয় অঞ্চলে বৃষ্টিপাত বেশি হয়, বৃষ্টিপাত বেশি হলে কি হবে? জৈব পদার্থের বিয়োজনটা বেশি হবে। যেখানে ধর বৃষ্টিপাত হচ্ছেই না, সেখানে জৈব পদার্থের আমাদের কি হবে না? জৈব পদার্থের যে বিয়োজন, সেই বিয়োজনটাই হবে না। তাই তো? আমরা জানি অলরেডি, আমরা আবহবিজ্ঞান পড়ে এসেছি বা আদার্স জিনিসগুলো পড়ে এসেছি। জল তো দরকার, জল না হলে সেই জিনিসটাকে ভাঙবে কি করে? কোনো একটা জিনিস যে পচবে বা সেটা ডাইজেস্ট হবে, কিভাবে হবে? যদি বৃষ্টিপাত না হয়। তাহলে বৃষ্টিপাতটা খুব ইম্পর্টেন্ট, আমি বৃষ্টিপাত ধরেই বলছি। তাহলে সেক্ষেত্রে আমার কিন্তু কোনো একটা জলবায়ু থেকে আরেকটা জলবায়ুতে আমাদের কি হবে? মৃত্তিকার যে স্তর বা সেই স্তর কিন্তু ভিন্ন ভিন্ন হবে। কেন? কারণ সেখানে আমাদের জলবায়ুটা নির্ভর করছে, আমাদের বিয়োজনের প্রকৃতি নির্ভর করছে। তাহলে সে কারণে আমরা দেখতে পাবো যে শুষ্ক নাতিশীতোষ্ণ অঞ্চল যেখানে রয়েছে আমাদের, সেখানে আমরা চার্নোজেম যে মৃত্তিকা, আমরা জানি কি নাতিশীতোষ্ণ অঞ্চলে চার্নোজেম মৃত্তিকা দেখতে পাই, ঠিক আছে। আমরা ক্লাসিফিকেশনে আবার দেখবো জিনিসগুলো, চার্নোজেম মাটি দেখতে পাই। তো সেই কারণে সেই মাটির উপরে উপরের স্তরে যে অবিয়োজিত বা অর্ধবিয়োজিত যে জৈব পদার্থের আধিক্য কি থাকবে না? বেশি থাকবে। কি বললাম বুঝতে পারলে? শুষ্ক নাতিশীতোষ্ণ অঞ্চলে কি হয়? চার্নোজেম যে মাটি দেখতে পাই আমরা, সেই মাটিটার উপরের যে স্তরটা, সেখানে আমাদের জৈব পদার্থ কি দেখতে পাই? কিরকম? জৈব পদার্থটা অবিয়োজিত হয় বা অর্ধবিয়োজিত হয়। কারণ কি? বৃষ্টিপাতটা কম হয়। নাতিশীতোষ্ণ অঞ্চলে বৃষ্টিপাতটা কম হয়, তার জন্য জৈব পদার্থগুলো পুরোপুরিভাবে বিয়োজিত বা বিশ্লেষিত হতে পারে না। তার জন্য এটা অর্ধবিয়োজিত বা আমরা বলতে পারি যে অবিয়োজিত অবস্থায় থেকে যায়। এবং সেখান থেকে আমাদের যে হিউমাসটা তৈরি হয়, হিউমাস মানে হচ্ছে একদম উপরের যে জৈব পদার্থের স্তরটা, সেটাকে অ্যাকচুয়ালি আমরা হিউমাস বলি, ঠিক আছে। তো সেটা কালো রঙের হয়ে থাকে, সেটা আমাদের কি হয়? কালো রঙের হয়ে থাকে। হিউমাস অ্যাকচুয়ালি কালো রং হয়, বাদামি রঙেরও হয়, এরকম খয়েরি রঙের হয়, এরকম ভ্যারাইটি হয়। তাহলে এখানে আমরা কালো রঙের দেখতে পাবো। আবার যেখানে আমাদের জলাবদ্ধ পরিবেশ রয়েছে, যেখানে আমাদের জল আবদ্ধ রয়েছে, প্রচুর পরিমাণে জল রয়েছে, সেখানে আমাদের কি দেখতে পাবো না? পিট স্তরের মাটি দেখতে পাবো সেখানে, ঠিক আছে। পিট স্তর, জৈব পদার্থটা কি হবে? পিট স্তরের দেখতে পাবো, পিট পিট টাইপের আর কি, ঠিক আছে। মানে অনেকটাই বিশ্লেষণটা দেখতে পাবো আমরা, ঠিক আছে। আবার পর্জল মাটি, যেখানে আমরা দেখতে পাবো পর্জল মাটি, সেই পর্জল মাটিতে আমাদের কি দেখতে পাবো? আলাদা আলাদা প্রক্রিয়া কার্যকর হওয়ার জন্য, ঠিক আছে, হিউমাস তৈরির যে প্রক্রিয়া, হিউমিফিকেশন বলা হয়, সেটা তৈরির জন্য কি দেখতে পাবো? আমরা 3 ধরনের জৈব পদার্থ সমৃদ্ধ স্তর দেখতে পাবো পর্জল মাটিতে, ঠিক আছে। পর্জল হচ্ছে এক ধরনের মাটি, সেই মাটিতে আমরা কি দেখতে পাবো? সেই মাটিতে আমরা 3 ধরনের কি দেখতে পাবো? 3 ধরনের জৈব পদার্থ রয়েছে, এরকম একটা স্তর দেখতে পাবো আমরা। 3 ধরনের, মানে 3টে ক্যাটাগরির জৈব পদার্থ রয়েছে, সেরকম স্তর দেখতে পাবো। তাহলে দেখ, প্রত্যেক জায়গায় জলবায়ু চেঞ্জ হচ্ছে, বৃষ্টিপাতের পরিমাণ, উষ্ণতার পরিমাণ চেঞ্জ হচ্ছে, এবং তার সাথে সাথে কি হচ্ছে? জৈব পদার্থ সমৃদ্ধ স্তরগুলোও কিন্তু আমার চেঞ্জ হচ্ছে, বিভিন্ন ধরনের জৈব পদার্থ সমৃদ্ধ স্তর তৈরি হচ্ছে। তাহলে সে কারণে আমরা বলতে পারি যে মৃত্তিকা পরিলেখার যে উপরের স্তরে জৈব পদার্থের ভিন্ন ভিন্ন স্তর সম্বন্ধে যে অধ্যয়ন এবং সম্পূর্ণ যে পরিলোক গঠন, এটা কিন্তু করার জন্য এপিপ্যাডনের যে ব্যাপারটা, সেটা নিয়ে আসা হয়েছে। বোঝা গেল কি বললাম? বিভিন্ন অঞ্চলে এই যে জলবায়ু চেঞ্জ হচ্ছে, জলবায়ু বলতে মেনলি উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত, বিশেষ করে বৃষ্টিপাতটাই মেন এখানে, ঠিক আছে, যেটার কারণে জৈব পদার্থটা ভিন্ন ভিন্ন হচ্ছে। উপরের স্তরের যে জৈব পদার্থটা, সেই জৈব পদার্থটা ভিন্ন ভিন্ন হচ্ছে সব জায়গাতে।
তো এই যে জৈব পদার্থ, এই জৈব পদার্থ সম্বন্ধে আমাদের বিভিন্ন ধরনের অধ্যয়ন করার জন্য, মানে রিসার্চ করার জন্য, গবেষণা করার জন্য, ঠিক আছে, এবং পুরো পরিলেখ যে গঠন হচ্ছে মৃত্তিকার, তার কি কি প্রভাব রয়েছে, এই জৈব পদার্থের কি প্রভাব রয়েছে মৃত্তিকার পরিলেখ গঠনে, সেগুলো আলোচনা করার জন্যই এপিপ্যাডনটাকে ইন্ট্রোডিউস করা হয়েছে। কারণ এপিপ্যাডন মানে আমি কি বললাম, যে উপরে জৈব পদার্থ সমৃদ্ধ স্তর, সেটাকে আলোচনা করার জন্যই, গবেষণা করার জন্যই আমাদের কিন্তু এপিপ্যাডনটাকে নিয়ে আসা হয়েছে। বোঝা গেল? এটা কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। তাহলে এর বৈশিষ্ট্য কি কি হবে, এপিপ্যাডনের বৈশিষ্ট্য কি কি হবে? বৈশিষ্ট্য বলতে আমি আগেই বললাম যে এটা মেইনলি জৈব পদার্থ সমৃদ্ধ স্তর, যেটা মাটির উপরের স্তরে থাকে, ঠিক আছে, যেটা মেইনলি কালো বা বাদামি বর্ণের হয়ে থাকে। যেটা কিরকম হয়? কালো বা বাদামি বর্ণের হয়ে থাকে। এপিপ্যাডনের যে অনুভূমিক বিস্তার, ঠিক আছে, প্যাডনের অনুভূমিক বিস্তারের সমান হবে। মানে এপিপ্যাডনের যে অনুভূমিক বিস্তার, পার্শ্ববর্তী যে বিস্তারটা, ঠিক আছে, মানে তার যে উপরের স্তরের যে এরিয়াটা, তার উপরের স্তরের যে এরিয়াটা, সেই এরিয়াটা কেমন হয় না, প্যাডনের সমান হয়, প্যাডনের মতনই হয়। প্যাডন যেমন হয় না, এই প্যাডন দেখালাম, প্যাডন, এই প্যাডনের এরিয়ার মতনই কিন্তু হয়ে থাকে। উপরে যে স্তরের যে এরিয়াটা, এই এরিয়াটার মতনই হয়ে থাকে, ঠিক আছে, এটা হয়ে থাকে। কিন্তু আমরা দেখতে পাবো যে গভীরতা কিন্তু সমান হবে না। প্যাডনের গভীরতা আর এপিপ্যাডনের গভীরতা কিন্তু সমান হবে না। প্যাডনের আমাদের গভীরতা এপিপ্যাডনের গভীরতার থেকে কিন্তু আমাদের প্যাডনের গভীরতা এপিপ্যাডনের গভীরতার থেকে অনেকটা বেশি হয়। মানে প্যাডনটা বেশি, বোঝা গেল, আর এপিপ্যাডনটা কম। মানে আমি উল্টো করে বলতে পারি যে এপিপ্যাডনের গভীরতাটা কম, ঠিক আছে, প্যাডনের গভীরতাটা বেশি। কারণ কি, প্যাডনটা আমি কি বললাম, প্যাডনটা হচ্ছে অনেক একদম 3D। 3D বলতে কি রকম? 3D বলতে একদম উপর থেকে নিচ পর্যন্ত বলতে পারিস তুই, একদম পুরো মৃত্তিকা পরিলেখটাই ধরা যেতে পারে, ঠিক আছে, যদিও অতটা নয়, তাও বলছি আর কি। কিন্তু এপিপ্যাডন কি, এপিপ্যাডন মাত্র শুধুমাত্র উপরের যেটুকু জৈব পদার্থ রয়েছে সেইটুকু অংশকে বোঝাচ্ছে। তাহলে এপিপ্যাডনটা কি হবে? গভীরতাটা কম হবে, প্যাডনের গভীরতাটা কিন্তু অনেকটা বেশি হবে। বোঝা গেল? তাহলে এটা কিন্তু আমার একটা বৈশিষ্ট্য হয়ে গেল। আর দেখ এখানে এপিপ্যাডন যেহেতু আমাদের উপরে জৈব পদার্থ সমৃদ্ধ স্তর, তার মানে কি এটা উর্বর স্তর। তাহলে এটাও লিখতে পারিস যে এটি মাটির উর্বর অংশ। এপিপ্যাডন একটা এমন ব্যাপার যেটা মাটির উর্বর অংশটাকে নির্দেশ করছে, কারণ এটা জৈব পদার্থ সমৃদ্ধ স্তর। আর জৈব পদার্থ মানে কি? জৈব পদার্থ মানে উর্বরত্ব, তাই তো? তাহলে সেক্ষেত্রে উর্বর স্তরটাকে বোঝাচ্ছে। বোঝা গেল? এবারে এটাকে আবার অনেকগুলো ভাগে ভাগ করা যায়। ভাগগুলো একটু বলে দিচ্ছি, এগুলো তো পরীক্ষা হয়তো আসতেও পারে, নাও আসতে পারে, আমি জানি না। 9টা ভাগে ভাগ করা যায়। কোনো বই দেখবি 8টা আছে, কোনো বই 7টাও আছে। কিন্তু একদম তুই যদি ইংলিশ বইগুলো দেখিস সয়ালের, ঠিক আছে, সেগুলো দেখতে পাবি 9টা ভাগ রয়েছে। এনভি সায়ার একটা বই আছে, দেখবি তোরা যদি লাইব্রেরি তুলিস, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের মৃত্তিকার খুব ভালো একটা বই, ঠিক আছে, ইয়েতে লাইব্রেরিতে আছে দেখবি, ঠিক আছে, এটা ভালো একটা বই। যাই হোক, আর বাংলা বই বললে তো পড়তে পারিস ওই যেটা বাপ্পা কিনেছে, ওই বইটা ভালো বটে, ঠিক আছে, আমি পড়ে দেখেছি বইটা, ওই নবোদয় পাবলিকেশনে সম্ভবত বটে বইটা। বইটা ভালো, যথেষ্ট ভালো। ওটা দুটোই আছে আর কি, মানে মৃত্তিকা এবং জীব ভূগোল দুটোই কিন্তু এখানে পেয়ে যাবে, ওইটা ভালো করেছে। তো ওইখানে কিন্তু এই জিনিসগুলো পেয়ে যাবি সবই। আচ্ছা, আর ইন্ডিভিজুয়াল কিনতে পারিস ওই আমাদের ইয়ের বইগুলো, কি বলে তোর, আমাদের এই পারমার্থ ঘোষের যে বইটা রয়েছে, নিখিল কৃষ্ণ দেয়া পারমার্থ ঘোষের মৃত্তিকা ভূগোল। আর জীব ভূগোলের ক্ষেত্রে তোরা আলাদা আলাদা বই আছে, কিনতে পারিস, ঠিক আছে। যাই হোক, তাহলে এখানে আমাদের কি করা হয়? 9টা ভাগে ভাগ করা হয়। ভাগগুলো একটু বলে দিচ্ছি, সামান্য করে বলে দিচ্ছি, ঠিক আছে। প্রথমে রয়েছে আমাদের কি, ফলিস্টিক এপিপ্যাডন, ঠিক আছে। প্রথমে রয়েছে কি, ফলিস্টিক এপিপ্যাডন, ফলিস্টিক এপিপ্যাডন, ফলিস্টিক এপিপ্যাডন। ফার্স্ট রয়েছে ফলিস্টিক এপিপ্যাডন, ঠিক আছে। ফলিস্টিক এপিপ্যাডন এর ফলিয়া থেকে এসছে। ল্যাটিন শব্দ কি? ল্যাটিন শব্দ ফলিয়া থেকে এসছে। ল্যাটিন শব্দ ফলিয়া, FOLIA, ফলিয়া থেকে এসছে। ল্যাটিন শব্দ ফলিয়া থেকে এসছে। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে লিফ বা পাতা, লিফ বা পাতা। ফলিয়া শব্দের অর্থ হচ্ছে লিফ বা পাতা। এখানে আমাদের জৈব পদার্থ থাকে কত? 8% থেকে 16% পর্যন্ত জৈব পদার্থ থাকে, ঠিক আছে। এই ভাগগুলো অ্যাকচুয়ালি করা হয়েছে এই বেশিরভাগটাই জৈব পদার্থ কতটা রয়েছে তার ভিত্তিতে, এবং সেটা আর্দ্র না শুষ্ক, মানে যেখানে ভিজে রয়েছে ওই এপিপ্যাডনটা, না আমাদের ভিজে শুষ্ক রয়েছে, সেই হিসাবে কিন্তু ভাগটা করা রয়েছে। তাহলে এখানে জৈব পদার্থ থাকে কত? 8 থেকে 16%, ঠিক আছে। এবারে ফলিস্টিক এপিপ্যাডন কোনটাকে বলা হবে ভালো করে বুঝ। ফলিস্টিক এপিপ্যাডন হচ্ছে একটা ভাগ এপিপ্যাডন, ঠিক আছে। যে এপিপ্যাডন গুলো একটানা 30 দিন পর্যন্ত জলে ভিজে বা সম্পৃক্ত থাকবে না, তাদেরকে আমরা ফলিস্টিক এপিপ্যাডন বলবো। কি বললাম? যে ফলিস্টিক এপিপ্যাডন হচ্ছে আমাদের একদম উপরের স্তরের যে এপিপ্যাডন সেটা, এবং তার মধ্যে 8 থেকে 16% জৈব পদার্থ থাকছে। এবারে ফলিস্টিক এপিপ্যাডন কোনটাকে বলবো সব থেকে, মানে যেটা বেস্ট ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে কি না, একটানা 30 দিন কিন্তু কি থাকা চলবে না, জলে ভিজে থাকা চলবে না বা সম্পৃক্ত থাকা চলবে না। তাহলে মাটির যে উপরের স্তরের যে জৈব পদার্থ সমৃদ্ধ স্তরটা, সেটা যদি একটানা 30 দিন, যদি একটানা যদি 30 দিন জলে ভিজে না থাকে বা সম্পৃক্ত না থাকে, তখন সেই এপিপ্যাডনটাকে আমরা কি বলে দেবো?
ফলিস্টিক অ্যাপিপ্যাটন বলে দেবো। এবং তার মধ্যে অবশ্যই কি থাকতে হবে, 8 থেকে 16% জৈব পদার্থ থাকতে হবে, জৈব পদার্থ। বোঝা গেল? এবং একটানা 30 দিন ভিজে থাকা চলবে না। 10 দিন হয়তো ভিজে থাকলো, তারপর শুকিয়ে গেল, আবার 5 দিন ভিজে থাকলো বা 10 দিন ভিজে থাকলো, সেটা আলাদা ব্যাপার। একটানা 30 দিন কিন্তু কি হবে না, ভিজে থাকবে না। বোঝা গেল? সেটাকে আমরা কি বলবো, ফলিস্টিক অ্যাপিপ্যাটন বলবো। এবারে নেক্সট রয়েছে সেকেন্ড, সেটা হচ্ছে হিস্টিক। হিস্টিক অ্যাপিপ্যাটন, হিস্টিক, হিস্টিক অ্যাপিপ্যাটন। হিস্টিক অ্যাপিপ্যাটনটা কি রকম, HISTIC, হিস্টিক অ্যাপিপ্যাটন কি রকম? হিস্টিক কথাটা এসছে গ্রিক শব্দ হিস্টস থেকে। কি থেকে এসছে? হিস্টস। হিস্টস থেকে কি এসছে? গ্রিক শব্দ হিস্টস থেকে হিস্টিক অ্যাপিপ্যাটন এসছে। এগুলো সব অ্যাপিপ্যাটনের একটা ভাগ, ঠিক আছে? বা এর অর্থ হচ্ছে কি, এর অর্থ হচ্ছে টিস্যু, টিস্যু, বা যেটাকে আমরা কি বলে থাকি, কলা বলে থাকি। কলা, আমরা কোষ কলা পড়েছি না, সেইটা আর কি, টিস্যু। বোঝা গেল? এখানে কি থাকে, এখানে যেমন 8 থেকে 16% থাকে, এখানে জৈব পদার্থ থাকে 20 থেকে 30%। এখানে জৈব পদার্থ থাকবে কত, 20 থেকে 30%। বোঝা গেল? এটা কিন্তু মনে রাখতে হবে। এক্ষেত্রে কিন্তু 20 থেকে 30% মানে বেশ ভালো পরিমাণ জৈব পদার্থ থাকে, এবং 30 দিনের বেশি কিন্তু কি থাকে, একটানা জলে ভিজে এবং সম্পৃক্ত অবস্থায় থাকে। তাহলে আমাদের ফলিস্টিকের উল্টো বলতে পারি যে হিস্টিক। এখানে যেমন 30 দিন টানা থাকা চলবে না, এখানে কিন্তু একটানা 30 দিন কিন্তু, বা 30 দিনের বেশিও হতে পারে, জলে কিন্তু ভিজে থাকবে উপরের অংশটা, এবং সেটা সম্পৃক্ত অবস্থায় থাকবে, তখন তাকে আমরা কি বলবো, হিস্টিক বলবো। বোঝা গেল? বাস, আর কিছু জানার দরকার নেই। এবার 3 নাম্বার দেখ, 3 নাম্বার রয়েছে আমাদের মেলানিক এপিপ্যাটন। মেলানিক, মেলানিক এপিপ্যাটন, মেলানিন। আমরা মেলানিন হরমোন পড়েছি, মেলানিন হরমোন যেটার কারণে আমাদের ত্বক কালো রঙের হয়ে থাকে, ঠিক আছে, বা ব্ল্যাক হয়, ঠিক আছে। মেলানিন হরমোনটা বেশি ইয়ের ফলে, বা মেলানিন হরমোন যদি বেশি থাকে তার কারণে। তো এইখানে আমাদের হচ্ছে মেলানিক এপিপ্যাটন। তাহলে এখানে আমাদের কি হয়, এই এপিপ্যাটনটার বিশেষত্ব হচ্ছে যে আগ্নেয় ছাই, অর্থাৎ অগ্নুৎপাত হলো, অগ্নুৎপাতের ফলে আমরা জানি যে অগ্নুৎপাতের সময় যে লাভাটা বেরোয়, সেখানে আমাদের আগ্নেয় ছাই থাকে, ছাই, কিছু জিনিস তো ছাই হয়, এখানে ছাই হয়ে যায়। তো ছাইয়ের উপরে যে মাটিটা তৈরি হচ্ছে, সেটাকে আমরা কি বলবো, মেলানিক এপিপ্যাটন বলবো, ঠিক আছে। ছাইয়ের উপরে আগ্নেয় ছাই যেটা রয়েছে, অনুৎপাতের ফলে যে আগ্নেয় ছাইটা তৈরি হয়েছে, সেই ছাইয়ের উপরে যে মাটিটা তৈরি হবে, বা যে জৈব পদার্থ সমৃদ্ধ স্তরটা তৈরি হবে, তাকে আমরা কি বলবো, মেলানিক এপিপ্যাটন বলবো। এখানে জৈব পদার্থ তো খুব একটা বেশি থাকে না, ওই 6% মতো থাকে। এবং এটা তাহলে কিরকম দেখতে হবে, এটা কালো রঙের হবে, কালো এবং পুরু রঙের হবে উপরের স্তরটা, এটা হলো মেলানিক। মেলানিক মানে কালো এবং পুরু রঙের হবে, কালো এবং কালো রঙের এবং অতি পুরু হবে এটা, ঠিক আছে, স্তরটা আগ্নেয় ছায়ের উপরে তৈরি হয়, মেলানিক, সিম্পল, আর কিছু জানার দরকার নেই। এবার 4 নাম্বার দেখ, মলিক এপিপ্যাটন। মলিক, মলিক এপিপ্যাটন। মলিক এপিপ্যাটনটা কি রকম? মলিক এপিপ্যাটনটা হচ্ছে যে আমাদের অতি ঘন হবে এবং অতি কালো রঙের হবে, এটা প্রচন্ড কালো রঙের হবে এবং অত্যন্ত ঘন হবে, এবং সেটা হালকা খনিজ দ্বারা গঠিত হবে, হালকা খনিজ, খুব হালকা বিভিন্ন ধরনের যে খনিজগুলো রয়েছে, বিভিন্ন ধরনের হালকা খনিজ রয়েছে, অ্যালুমিনিয়াম বা আদার্স যেগুলো, সেগুলো দ্বারা কিন্তু কি হবে, এই স্তরটা, উপরের স্তরটা গঠিত হবে। এখানে কিন্তু আমাদের কি হবে, এখানে কিন্তু আমাদের 50% বেশি কিন্তু কি থাকবে, সম্পৃক্ত থাকবে, সম্পৃক্ততা 50% বেশি থাকবে। বোঝা গেল? 50% 50%, ঠিক আছে। এখানে 50% বেশি কিন্তু সম্পৃক্ততা থাকবে, মানে সেটা ভিজে থাকবে 50%। মানে পুরো মাটিটা যদি ভিজে থাকে, তাহলে একদম টোটালি যদি ভিজে থাকে, তাহলে সেটা 100% হয়। তাহলে তার অর্ধেক মানে 50% কি হবে, 50% কিন্তু সম্পৃক্ততা থাকবে। অ্যাকচুয়ালি এটাকে বলা হয় হাই বেস স্যাচুরেশন বলা হয়, ঠিক আছে, হাই বেস স্যাচুরেশন। তো হাই বেস স্যাচুরেশন তোদেরকে অতটা জানার দরকার নেই, এগুলো একদম কোর ইয়ের জিনিস, তো অত বোঝার দরকার নেই এগুলো, ঠিক আছে, এগুলো তোদের অত ডিটেলসে নেই। জানা যে হাই বেস স্যাচুরেশন মানে হচ্ছে অ্যাকচুয়ালি ওই প্রচুর পরিমাণে সম্পৃক্ততা থাকবে, মাটিটা প্রচুর পরিমাণে ভিজে থাকবে, এই জিনিসটা মনে রাখ খালি, ঠিক আছে। আচ্ছা, এরপরে রয়েছে 5 নাম্বারে, সেটা হচ্ছে আম্ব্রিক রয়েছে, আম্ব্রিক, UMBRIC, ঠিক আছে। আমি নোটসটা তোদেরকে দিয়ে দেবো, আপনার কিছু নেই, ঠিক আছে। আম্ব্রিক, আম্ব্রিক হচ্ছে যে কি, আম্ব্রিক হচ্ছে এর উল্টো। এখানে যেমন 50% এর বেশি থাকবে সম্পৃক্ততা, এখানে হচ্ছে 50% এর কম। আম্ব্রিকে হচ্ছে 50% এর কম, কিন্তু কি হবে, আমাদের বেস স্যাচুরেশন থাকবে, মানে এটা লো বেস স্যাচুরেশন বলতে পারি আমি, ঠিক আছে। এটা হচ্ছে লো বেস স্যাচুরেশন, এটা যেমন হাই বেস স্যাচুরেশন ছিল, এটা হচ্ছে লো বেস স্যাচুরেশন, মানে এটা সম্পৃক্ততাটা কম হয়, 50% এর কম। বোঝা গেল? বাস, এটুকু মনে রাখলেই হবে, মৌলিক আর আম্ব্রিক। 6 হচ্ছে আমাদের আম্ব্রিকের পরে রয়েছে আমাদের অক্রিক রয়েছে, অক্রিক, ঠিক আছে, অক্রিক। বুঝা গেল? অক্রিক, অক্রিকটা কিরকম, না এটা হচ্ছে আমাদের এই মৌলিকের বিপরীত, এটাও কিন্তু মৌলিকের বিপরীত, ঠিক আছে। এটাও যেমন বিপরীত, এটাও কিন্তু অক্রিকটাও কিন্তু এর বিপরীত সম্পর্ক, মানে একদম টোটালি বিপরীত, ঠিক আছে। এখানে কি হয়, 1%-এরও কম কিন্তু কি থাকবে, 1%-এরও কম জৈব বৈশিষ্ট্য থাকবে, 1%-এরও কম। বোঝা গেল? 1%-এরও কম জৈব বৈশিষ্ট্য, মানে জৈব পদার্থ দেখতে পাবো এখানে, খুব কম।
মানে খুব একটা উর্বরই নয় অকৃঞ্চিটা, ঠিক আছে। এরপর রয়েছে প্ল্যাগেন, প্ল্যাগেন, প্ল্যাগেন এপিপ্যাডন, প্ল্যাগেন এপিপ্যাডন, ঠিক আছে। প্ল্যাগেন এপিপ্যাডন কি ব্যাপারটা সেটা আমার বুঝতে হবে। এটা খুবই পুরু হয়, প্ল্যাগেন যে এপিপ্যাডনটা রয়েছে খুবই পুরু হয় এটা, ঠিক আছে। এটা প্রায় 50 সেমিরও বেশি হয়ে থাকে, পুরু, খুবই পুরু হয় উপরের স্তরটা, ঠিক আছে। এবং খুব মনে রাখবি যে এই এপিপ্যাডনটা হচ্ছে মানুষের দ্বারা তৈরি, মানুষের দ্বারা তৈরি, মানুষের দ্বারা তৈরি, মানে মানুষ যখন এই উপরের স্তরটাকে তৈরি করছে তখন সেটাকে আমরা বলছি প্ল্যাগেন। প্ল্যাগেন এপিপ্যাডন হচ্ছে পুরোপুরি মানুষের দ্বারা তৈরি, ঠিক আছে। এবং এতে আঁচড় কাটার মতো দাগ দেখা যায়, আঁচড় কাটার মতো, মানে নখে যেমন দাগ হয়, নখে দাগ করা যায়, সেরকম আর কি আঁচড় কাটার মতো কি দেখা যায়, এই উপরের অংশটাতে দাগ দেখা যাবে, তখন তাকে আমরা কি বলবো, প্ল্যাগেন এপিপ্যাডন বলবো, যেটা মানুষের দ্বারা তৈরি হচ্ছে। বোঝা গেল? 8 নাম্বার রয়েছে আমাদের কি, অ্যানথ্রোপিক এপিপ্যাডন। কি রয়েছে? অ্যানথ্রোপিক, অ্যানথ্রোপিক এপিপ্যাডন, ঠিক আছে। অ্যানথ্রোপিক এপিপ্যাডন, অ্যানথ্রোপিক এপিপ্যাডন, ঠিক আছে। এই এপিপ্যাডনটা যে অ্যানথ্রো, অ্যানথ্রো কথাটা থাকা মানেই হচ্ছে আমাদের মানুষ রয়েছে এর সঙ্গে, অ্যানথ্রো কথাটা থাকা মানেই হচ্ছে এর সঙ্গে মানুষ রিলেটেড রয়েছে। তাহলে দীর্ঘদিন ধরে কৃষিকাজের ফলে আমাদের উপরের স্তরের এপিপ্যাডনটা তৈরি হলে, আমাদের যদি দীর্ঘদিন ধরে কৃষিকার্যের ফলে বা কৃষিকাজের ফলে, চাষবাসের ফলে মাটির উপরের স্তরে জৈব পদার্থ সমৃদ্ধ এপিপ্যাডন সৃষ্টি হলে তাকে আমরা অ্যানথ্রোপিক এপিপ্যাডন বলি। কি বললাম? যে কোনো একটা জায়গায় চাষবাস করা হচ্ছে, তার ফলে মাটির উপরের স্তরের অংশটা বা মাটির উপরের স্তরের যে এপিপ্যাডনটা যদি তৈরি হয়, তখন তাকে আমরা কি বলবো, অ্যানথ্রোপিক এপিপ্যাডন, কৃষিকাজের ফলে। বোঝা গেল? এটা যে কোনো কারণে হতে পারে, মানুষের দ্বারা যে কোনো কারণে হতে পারে, কিন্তু এটা কৃষিকাজের ফলে যখন তৈরি হচ্ছে উপরের অংশের যে এপিপ্যাডনটা, জৈব পদার্থ সমৃদ্ধ স্তরটা, তখন তাকে আমরা বলছি অ্যানথ্রোপিক এপিপ্যাডন। আর লাস্ট যেটা আমাদের রয়েছে সেটা হচ্ছে আমাদের কি, সেটা আমাদের হচ্ছে গ্রস এরেনিক, গ্রস এরেনিক বলা হয় থাকে, গ্রস এরেনিক, ARENIC, গ্রস এরেনিক এপিপ্যাডন, ঠিক আছে। এটা অনেক পুরু হয়, এটা হচ্ছে আমাদের বালির মতো, আমরা গ্রথন পড়িনি, এখনো পড়বো, মৃত্তিকার যে ভৌত বৈশিষ্ট্যগুলোর মধ্যে গ্রথন রয়েছে, তো সেখানে আমরা দেখবো যে আমাদের 100 সেন্টিমিটারের পুরু, এটা হচ্ছে প্রায় 100 সেন্টিমিটারের পুরু হয়, মানে প্রত্যেকটা সূক্ষ্ম 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 পদার্থ 100 সেন্টিমিটারের পুরু, মানে বালির মতো গঠন, মানে গঠনযুক্ত হয়ে থাকে, ঠিক আছে। এবং এটা হচ্ছে আমাদের বলতে পারি যে এপিপ্যাডনের একদম মানে সব থেকে নিচে অবস্থান করে, অ্যাকচুয়ালি যদি অনেক গভীর হয় তাহলে তার নিচেই অবস্থান করে এটা, এটা, ঠিক আছে। গ্রাসেরানিক এপিপ্যাডন, বোঝা গেল? সরি, গ্রসর এরানিক, গ্রস এরানিক বা গ্রসেরানিক এরকম বলা হয়, ঠিক আছে। তো এই ভাগগুলো আমার কিন্তু মনে রাখতে হবে, বা তোরা নর্মালি পড়ে রাখবি, যদি পরীক্ষায় দেয় তো ভাগ আশা করি বলবে না, যদি দিয়ে দেবে জানি না, কেননা এখানে তো কিছু বলা নেই, ঠিক আছে। আর তোদের নতুন সিলেবাস এগুলো আমাদের ছিল না গ্রাজুয়েশনে, ঠিক আছে। গ্রাজুয়েশন ছিল না বলতে কি, মানে আমাদের ওরকম ভাবে উল্লেখ করা ছিল না, পেড প্যাডন, পলিপ্যাডন, এপিপ্যাডন এগুলো উল্লেখ করা ছিল না। সয়েল জিওগ্রাফি ছিল, সেখানে পড়তে হতো, ঠিক আছে, সেগুলো ছোট ছোট পার্ট পড়তে হতো, ক্লাস 12 এ রয়েছে। কিন্তু আমাদের যেহেতু সিলেবাসে উল্লেখ করে দিয়েছে, সেক্ষেত্রে আমাদের একটু ডিটেলসে পড়তে হবে। তোকে হয়তো বলে দিল যে এপিপ্যাডন বলতে কি বোঝো, তার ক্লাসিফিকেশনটা করো, ঠিক আছে, তোকে বলতেই পারে। তাহলে এগুলো একটু তোদেরকে রেডি করে নিতে হবে, ছোট ছোট পয়েন্ট কিছু রয়েছে সেগুলো একটু মনে রাখতে হবে, বাস। এই 9টা ভাগ কিন্তু আমাকে মনে রাখতে হবে। তাহলে এপিপ্যাডন এবং তার যে ভাগ, এপিপ্যাডন হচ্ছে একদম উপরের স্তরটা, এপিপ্যাডনের নিচে যেটা রয়েছে সেটাকে বলা হয় এন্ডোপ্যাডন, যেটা তোদের সিলেবাসে দেওয়া নেই, একদম উল্লেখ করা নেই, কিন্তু পড়ে নিতে হবে, এন্ডোপ্যাডন, ঠিক আছে, এন্ডোপ্যাডন। তাহলে এপিপ্যাডন যেখানে শেষ হচ্ছে, তারপরে আমাদের শুরু হচ্ছে, ধর এইটা পুরো লেয়ারটা ধর মাটির, তাহলে সেখানে দেখা গেল যে আমাদের জৈব পদার্থ রয়েছে এতটা, ধর এতটা জৈব পদার্থ রয়েছে, তাহলে এই স্তরটা পর্যন্ত হচ্ছে আমাদের কি, এই স্তরটা হচ্ছে আমাদের এপিপ্যাডন, এপিপ্যাডন। এবং তার নিচের যে স্তরটা, অ্যাকচুয়ালি বি স্তরটাকে আমরা কি বলে থাকি, অ্যাকচুয়ালি আমরা বি স্তরটাকে অ্যাকচুয়ালি বলে থাকি এন্ডোপ্যাডন, বোঝা গেল? বি স্তর, এ স্তরটা নয়, বি স্তরটা, বি স্তরটাকে আমরা কি বলে থাকি, বি স্তরটাকে অ্যাকচুয়ালি এন্ডোপ্যাডন বলে থাকি, বি স্তরটা। তার মানে এ স্তরটাকে আমরা এপিপ্যাডন বলে থাকি, এটা ধরিস না, ঠিক আছে, কারণ এ স্তরের পরেও বি স্তর পর্যন্ত আমি বললাম যে বি স্তর পর্যন্ত এপিপ্যাডন চলে আসতে পারে, তাহলে বাকি যে লেয়ারটা রয়েছে বি স্তরের, সেটাকে আমরা এন্ডোপ্যাডন বলছি। মানে সোজা ভাষায় এপিপ্যাডনের নিচের যে অংশটা, যেটা মৃত্তিকার তলে থাকছে, সেটাকে আমরা বলছি এন্ডোপ্যাডন, বোঝা গেল? তাহলে এটা কিন্তু মনে রাখতে হবে, এটা কিন্তু আমাকে মনে রাখতে হবে। এটাও আমাদের ওই এপিপ্যাডনের মতনই, এটা একটা ত্রিমাত্রিক গঠনযুক্ত, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি সঞ্চয় স্তর, আমরা পড়েছিলাম না বি স্তরটাকে কি বলা হয়, বি স্তরটাকে আমাদের ইলুভিয়েটেড স্তর বলা হয়। কি বলা হয়? ইলুভিয়েটেড স্তর বা সঞ্চয় স্তর, বিভিন্ন খনিজ পদার্থগুলো উপর থেকে নিচে এসে সঞ্চয় হয়, সেটাকে আমরা ইলুভিয়েটেড স্তর বলে থাকি, বা এই প্রক্রিয়াটাকে ইলুভিয়েশন বলা হয়, মানে সঞ্চিত হওয়ার যে প্রক্রিয়াটাকে, ঠিক আছে। তাহলে উপরের স্তর থেকে ধৌত প্রক্রিয়ায় যেসব পদার্থগুলো, বিভিন্ন ধরনের যে খনিজ পদার্থ, সেগুলো এসে নিচে সঞ্চয় হচ্ছে, তারপরে এই এন্ডোপ্যাডন স্তরটা গড়ে উঠছে। এই এন্ডোপ্যাডনেরও আবার বিভিন্ন ভাগ রয়েছে, সেগুলো আমাদের অত জানার দরকার নেই, কারণ সিলেবাসে এন্ডোপ্যাডন দেওয়া নেই আমাদের। তাও বলে দিলাম, এন্ডোপ্যাডন হচ্ছে এপিপ্যাডনের নিচের স্তর একদম, বোঝা গেল?
এবং এছাড়া ইলুভিয়েটেড স্তরেই বলতে পারি যে বি স্তর যেটা। এই হচ্ছে আমাদের প্যাডন, পলিপ্যাডন, সরি পেড, প্যাডন, পলিপ্যাডন, এপিপ্যাডন, এই জিনিসটাকে আমার কিন্তু বলা হচ্ছে, এই জিনিসটা কিন্তু আমার এখানে বলতে হচ্ছে। বল এখান থেকে কারো কোনো সমস্যা থাকলে আমাকে বল বল। আমাদের সয়েল ক্যাটেনা, এরপরে আমাদের একটা রয়েছে এর সঙ্গে, সেটা হচ্ছে সয়েল ক্যাটেনা। ঠিক আছে, সয়েল ক্যাটেনাটা বড় কিছু নয়, ছোট একটা ছোট পার্ট সয়েল ক্যাটেনা। ঠিক আছে, সয়েল ক্যাটেনা বা মাটি ক্যাটেনা বলে থাকি আমরা এটাকে। ঠিক আছে, তাহলে এই যে সয়েল ক্যাটেনা, এই ক্যাটেনা শব্দটার অর্থ কি? এই ক্যাটেনা শব্দটার অর্থ হচ্ছে আমাদের শৃঙ্খল, শৃঙ্খল বা চেন, শৃঙ্খল বা চেন বলতে পারি আমরা, শৃঙ্খল বা চেন। ঠিক আছে, মানে এটা হচ্ছে একটা ল্যাটিন শব্দ, এটা হচ্ছে একটা কি ল্যাটিন শব্দ, ক্যাটেনা শব্দটা হচ্ছে ল্যাটিন শব্দ যার অর্থ হচ্ছে শৃঙ্খল বা চেন বলতে পারি আমরা। ঠিক আছে, কি ব্যাপারটা একটু সংক্ষেপে বলে দিই। ব্যাপারটা হচ্ছে যে আমাদের যেসব জায়গায়, আমাদের আগেই বললাম যে মৃত্তিকা সৃষ্টির জন্য আমাদের কিছু ফ্যাক্টরস বা নিয়ন্ত্রক রয়েছে, পরোক্ষ উপাদান, প্রত্যক্ষ উপাদান সব রয়েছে, তোরা এগুলো অলরেডি পড়ে এসেছিস। তাহলে এই যে উপাদানগুলো রয়েছে তার মধ্যে একটা উপাদান হচ্ছে জনক শিলা, বা যেটাকে আমরা বলে থাকি প্যারান মেটেরিয়াল, মানে যেটা যে শিলা থেকে আমার মৃত্তিকাটা তৈরি হচ্ছে, জনক শিলা বা মাতৃশিলা বলে থাকি আমরা, এবং জলবায়ু। তাহলে যে জায়গাগুলোতে এই দুটো জিনিস একই রয়েছে, যেসব অঞ্চলগুলোতে জলবায়ু একই রয়েছে এবং আমাদের একই রকমের কি রয়েছে, মূল উপকরণ রয়েছে শিলার। ঠিক আছে, শিলার উপকরণটা মূল রয়েছে, মানে একদম একই রকমের উপকরণ রয়েছে, সেখানে কি হয়, স্থানীয় যে ভূমিঢাল, সেখানে আমাদের কি হয় না, স্থানীয় যে ভূমিঢাল, ভূমিঢাল মানে কি, ভূমিঢাল মানে ভূমির ঢাল, ভূমির ঢালটা কিরকম হচ্ছে, কোথাও এখানে এরকম থাকতে পারে, কোথাও আমাদের এরকম থাকতে পারে, ঢালটা কম থাকতে পারে, কোথাও আবার বেশি থাকতে পারে। ঠিক আছে, কোথাও বেশি থাকতে পারে, যেরকম ঢাল, স্থানীয় ভূমিঢাল এবং জল নিকাশি ব্যবস্থার পার্থক্যের জন্য। ঠিক আছে, দুটো জিনিস, স্থানীয় ভূমিঢাল এবং জল নিকাশি ব্যবস্থা। জল নিকাশি ব্যবস্থা মানে কি না, জলটাকে বের করানোর যে ব্যবস্থাটা রয়েছে, জল নিকাশি ব্যবস্থা পার্থক্যের জন্য কি হয় না, আমাদের একটা নির্দিষ্ট ভূপ্রাকৃতিক ঢালেরই বিভিন্ন অংশে কি হয় না, আমাদের পর্যায়ক্রমে আমাদের কি হয়, এই মাটি অবস্থান লক্ষ্য করা যায়। মানে কিরকম ব্যাপারটা একটু বলে দিই। মনে কর আমাদের এটা হচ্ছে একটা ভূমির ঢাল, ধর এই পুরোটা হচ্ছে একটা ভূমির ঢাল। ঠিক আছে, পুরোটাই ভূমির ঢাল, পুরোটা একটা ভূমির ঢাল। এবারে দেখা যায় যে ভূমির ঢালের বিভিন্ন অংশে আমাদের বিভিন্ন ধরনের মাটি দেখতে পাই, এতটা পর্যন্ত হয়তো দেখা গেল। আচ্ছা, 3D যদি আঁকি তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে তোর কাছে। দেখা গেল যে এই পার্টটাতে এক ধরনের মাটি দেখতে পাচ্ছি, এই পার্টটাতে, এই লেয়ারটাতে হয়তো এক ধরনের মাটি দেখতে পেলাম, এই লেয়ারটা পুরো এই লেয়ারটাতে আমি এক ধরনের মাটি দেখতে পেলাম। আবার এই সেকেন্ড লেয়ারটাতে হয়তো দেখা গেল, এই সেকেন্ড ধাপে হয়তো দেখা গেল যে আমি আর এক ধরনের মাটি দেখতে পাচ্ছি, এখানে হয়তো আর এক ধরনের মাটি দেখতে পাচ্ছি। আবার এই 3 নাম্বার ধাপটাতে দেখা গেল যে এখানে আমি আর মাটি দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখানে আবার এই 4 নাম্বার ধাপে দেখা গেল আরো আমি অন্য ধরনের মাটি দেখতে পাচ্ছি এখানে। ঠিক আছে, তাহলে আমাদের এই যে ভূপ্রকৃতিটা রয়েছে, একটাই ভূপ্রকৃতি, একটাই ঢাল, সেই ঢালের বিভিন্ন অংশে আমাদের বিভিন্ন ধরনের মাটির আমরা শৃঙ্খল দেখতে পাচ্ছি। কেন না, সেখানকার স্থানীয় যে ভূমিঢাল এবং সেখানকার জল নিকাশি ব্যবস্থার পার্থক্যের জন্য আমরা এই জিনিসটাকে দেখতে পাচ্ছি, এই জিনিসটাকে আমরা দেখতে পাচ্ছি। মানে তারা একটাই জায়গায় অবস্থান করছে, কিন্তু তাদের একটা নির্দিষ্ট মানে একটা শৃঙ্খল রয়েছে, এখানে এক ধরনের মাটি, তারপরে এক ধরনের, তারপরে এক ধরনের মাটি, তারপরে এক ধরনের মাটি, এরকম ভাবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এটাকে অ্যাকচুয়ালি সয়েল ক্যাটানা বলছি। বোঝা গেল? মানে উচ্চতা অনুসারে বিভিন্ন আমাদের ভূভাগের বিভিন্ন অংশে কি হবে, আমাদের মাটির কিন্তু চেঞ্জ দেখা যাবে। ঠিক আছে, একটাই ভূভাগ, একটাই ভূমি, একটাই ভূভাগ, সেখানে কিন্তু আলাদা আলাদা মাটি দেখতে পাচ্ছি আমরা। ঠিক আছে, তখন এই জিনিসটাকে আমরা কি বলে থাকি, এই জিনিসটাকে আমরা বলে থাকি সয়েল ক্যাটেনা বা মাটির ক্যাটেনা। বোঝা গেল? তো এটা মেনলি কেন হয় না, মেনলি যে বললাম স্থানীয় ভূমি ঢালের জন্য হয়ে থাকে এবং আমাদের জল নিকাশি ব্যবস্থার যে পার্থক্য, সেই পার্থক্যের জন্য কিন্তু মেনলি এই জিনিসটা হয়ে থাকে। ঠিক আছে, উঁচু একদম ঢালের উঁচু থেকে নিচু অংশ পর্যন্ত এই চেঞ্জটা আমরা দেখতে পাবো। বিভিন্ন ক্ষেত্রে দেখা যাবে কোনো লাল মাটি দেখা যাবে, কোথাও ধূসর রঙের দেখা যাবে। ঠিক আছে, আর হলদে রঙের দেখা যাবে, বিভিন্ন ধরনের মাটি কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পারবো। এটাকে আমরা সয়েল ক্যাটেনা বলছি। ঠিক আছে, এখানে আর সেরকম কিছু নেই, সয়েল ক্যাটেনা এইটুকু পার্টেই রয়েছে। ঠিক আছে, এইটুকু পার্টে রয়েছে, আমি নোটসটা যখন দিয়ে দেবো তোরা সেখানে একটু দেখে নেবে এটা। ঠিক আছে, সয়েল ক্যাটেনা সেরকম কিছু নেই, এইটুকুই সয়েল ক্যাটেনা, এইটুকুই। মানে একই ধরনের আমরা উপাদান যদি দেখি এবং একই ধরনের যদি জলবায়ু অঞ্চল দেখি, তাহলে সেক্ষেত্রে স্থানীয় যে ভূমিঢাল এবং জল নিকাশি ব্যবস্থার পার্থক্যের জন্য কি হবে, আমার কিন্তু
বিভিন্ন ধরনের কিন্তু চেঞ্জ হয়। এটা আমি এইটুকু জায়গার মধ্যে দেখাচ্ছি, এইটুকু জায়গার মধ্যে তো নয়, এটা অনেক বড় জায়গার মধ্যে হবে আর কি, ঠিক আছে। যে চেঞ্জটা হবে মাটির মধ্যে, বিভিন্ন ধরনের মাটি তৈরি হবে একটাই জায়গার উপরে, তখন বা একটাই ঢাল বরাবর উপর থেকে নিচ পর্যন্ত, তখন তাকে আমরা কি বলবো, আমরা তাকে বলবো সয়েল ক্যাটেনা বা মাটির ক্যাটেনা বলবো আমরা এটাকে। বোঝা গেল? এটা হচ্ছে ব্যাপার। এইটুকু জিনিস আমাকে কিন্তু এখান থেকে রেডি করতে হবে। এটাই ফার্স্ট ইউনিটে ছিল, আর কিছু এখান থেকে নেই, ঠিক আছে। এইটুকু জিনিসই তোদের রয়েছে।